আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা স্থির তড়িৎ অধ্যায়টা নিয়ে আলোচনা করব। স্থির তড়িৎ অধ্যায়ের একদম হলো বেসিক থেকে শুরু করে কনফিউশনের জায়গাগুলো আমরা আলোচনার চেষ্টা করব। এই ভিডিওতে যদি পুরোপুরি চ্যাপ্টারটা কভার না হয় তাহলে আমরা ভিডিও আরেকটা করব, ঠিক আছে? তো আমি শুরু থেকেই আলোচনা করার চেষ্টা করছি। কেউ আগে পড়ে থাকলে যদি প্রো লেভেলে তুমি ভালো পারো তাহলে এই ক্লাসটা তোমার দরকার নেই। কিন্তু যারা কম পারো, যারা একদমই আগে পড়োনি, তাদের জন্য একদম শুরু থেকে আলোচনা করে সবকিছু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। এখানে অনেকগুলো টাইপ নিয়ে আমি আলোচনা করব। ক্লাসটা অনেক মজার হবে এবং গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মজার হোক না হোক, পড়ালেখা সবসময় মজার না, তাই না? পড়ালেখা অনেক সময় বিরক্তিকর, কিন্তু আমাদের যেহেতু পারতে হবে, সামনে ধরো এসএসসি পরীক্ষা, এটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, তাহলে এটার জন্য প্রিপারেশনটা ওইরকম হইতে হবে। তাহলে সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। আমাদের স্থির তড়িৎ অধ্যায়টা যখন আমরা শুরু করব, স্থির তড়িৎ, আচ্ছা এটা পিঙ্ক কালার একটা স্থির তড়িৎ মানে যেটাকে বলো তোমরা স্থির বিদ্যুৎ। তোমাদের বইয়ে চ্যাপ্টারটার নাম আছে স্থির বিদ্যুৎ। তো এটা পড়তে গেলেই কিন্তু আমাদের কার সূত্র পড়তে হবে বলতো? কুলম্বের সূত্র। কার সূত্র? কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র সাধারণত দুইটা বিন্দু চার্জের জন্য অ্যাপ্লাই করা হয়। দুইটা বিন্দু চার্জ মানে ফোটা চার্জ টাইপের, ঠিক আছে? দুইটা চার্জ, এটা একটা বিন্দু চার্জ, এটা একটা বিন্দু চার্জ। তো এটার মধ্যে যদি একটা Q1 চার্জ থাকে, এটাতে Q2 থাকে, তাহলে এই বিন্দু দুটোটার মধ্যবর্তী দূরত্ব যদি D থাকে বা R থাকে, বইয়ে তোমাদের D দিয়ে লিখছো অথবা R দিয়ে লিখছো, যে যেটা আছে সেটা দিয়ে লিখো বইয়ে যেটা আছে, বা তুমি চাইলে R দিয়েও লিখতে পারো। এই দুইটা চার্জের মধ্যকার যেই বলটা, পারস্পরিক বল, সেটা F ইকুয়াল টু, তোমাদের বইতে আছে এখানে একটা K Q1 Q2 ডিভাইড বাই কি R স্কয়ার। এই কে এর মান বলা আছে 9 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 9। এই চার্জ দুটোটার মধ্যকার বল। দেখো এই 9, এটার একক হলো নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স 2 একক। কিন্তু আমরা এটাকে ব্যবহার করে কে দিয়ে বইয়ে লিখছে, এটা শূন্য মাধ্যমের জন্য প্রযোজ্য সূত্রটা। অন্য কোনো মাধ্যমে হলে শুধু কে বসানো যায় না। দেখবা ইন্টারে উঠলে বা গাইড বই বা অন্যান্য জায়গায় দেখবে এটাকে কে দিয়ে না লিখে সি Q1 Q2 ডিভাইড বাই R স্কয়ার লিখছে। ডিটা কোনো ফ্যাক্ট না, ডি অথবা আর। তাহলে এখানে সি এর মান কোনটা? এটা। ওকে, আমি সি দিয়ে লেখাটা প্রেফার করি। এবার আসেন স্যাররা, যদি আপনি সি দিয়ে প্রেফার করেন তাহলে আল্লাহ, এখানে হাত লেগে এখানে কি ক্লিক হয়ে গেছে। একটু দাঁড়াও, টাইম লাগে, এটা হালকা একটু এক্সপোর্টের ব্যাপারটা একটু যায় নেক, তারপর বুঝাচ্ছি। এবার দেখেন, আমি আবার বলছি আমি সি দিয়ে লেখাটাকে প্রেফার করব। কোনটা? সি দিয়ে। তাহলে আপনি কে দিয়ে না লিখে কি দিয়ে লিখবেন? আপনারা সি দিয়ে লিখবেন। সি দিয়ে লিখলে ইজি হবে, কেন সেটাও বলছি। এখানে সি মানে কি? সি একটা সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে? এখানে আসলে জিনিস সূত্রটা ছিল কুলম্ব বলছিলেন এফ কার চার্জ দ্বয়ের গুণফলের, মানে দুইটা বিন্দু চার্জের মধ্যকার বল, যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, এবং কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এরকম। এখান থেকে এফ যেহেতু এদের দুজনের আলাদা আলাদা সমানুপাতিক, দেখো একটা রাশি যদি এই রাশির সমানুপাতিক হয় আবার এই রাশির সমানুপাতিক হয়, তাহলে ওই জিনিসটা তাদের দুজনের কি গুণফলেরও সমানুপাতিক হবে। মানে সুতরাং এফ ইকুয়াল টু এফ সমানুপাতিক Q1 Q2 ইনটু এই যে 1 বাই R স্কয়ার। এখান থেকে বা এফ সমানুপাতিক আসছে Q1 Q2 ডিভাইড বাই R স্কয়ার, সমানুপাতিক চিহ্ন উঠে, সুতরাং এফ ইকুয়াল টু সি Q1 Q2 ডিভাইড বাই R স্কয়ার আসছে। এই জিনিসটা আসছে, সূত্র এভাবে আসছে। এখন এভাবে আসলেও আমরা ওই যে বললাম বইতে কে দিয়ে লিখছে। এখন আমরা বলি এই যে সি বা কে, যেটা কে এর মান 1/4 পাই এপসাইলন নট। এটা শূন্য স্থানের বা শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা এপসাইলন নট। এটার আবার একটা মান আছে 8.854 ইনটু 10 ইনভার্স 12। কে এবং এপসাইলন নট এরা পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে কে এর একক যেটা, এটার একক হবে তার উল্টোটা, মানে সি স্কয়ার মানে কুলম্ব স্কয়ার মিটার ইনভার্স 2 নিউটন ইনভার্স 2। এটা সেই নিউটন ইনভার্স 1। এটা এপসাইলন নটের, এটা শূন্য মাধ্যমে। তা আমরা এই সূত্রটাকে, এই যে আমি বলতেছি বারবার, এটাই সি এটাই কি কে, কিন্তু কথা যখন আমাদের অঙ্কগুলা শূন্য মাধ্যমে হবে না তখন তুমি কে লিখতে পারবা না। আসলে এই সূত্রটা তাহলে তখন এগুলো, আচ্ছা এই সূত্রগুলোকে এভাবে লেখা যায় না স্যাররা? দেখো তোমরা, সি এর কে এর জায়গায় বা সি এর জায়গায় যদি 1/4 পাই এপসাইলন নিই, তাহলে এটা সূত্রটা কি দাঁড়াবে? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই R স্কয়ার। এটা হবে 1/4 পাই এপসাইলন নট এই Q1 Q2 ডিভাইড বাই R স্কয়ার। আর এর জায়গায় বারবার বলছি ডি লেখা যায়। তাহলে সূত্রটা দেখো, কে লিখো আর সি লিখো, এটা নিয়ে
তেমন আহামরি গ্যাঞ্জামের কিছু নাই, মানে কে এর মানও এটা, সি এর মানও এটা তুমি বসাবা শূন্য মাধ্যমে হলে। কিন্তু অন্য মাধ্যমে হলে তখন কিন্তু সূত্রটাকে এভাবে লেখা যায় না। তখন এই যে ভেদন যোগ্যতা যেটা আছে এপসাইলন নট, এটা শূন্য মাধ্যমের বসানো যাবে না, অন্য মাধ্যমেরটা বসাতে হবে। তো ওই মাধ্যমে যে কোনো মাধ্যমের ভেদন যোগ্যতা হলো এই যে এই এপসাইলন, যে কোনো একটা মাধ্যমের ভেদন যোগ্যতা হচ্ছে কে ইনটু এপসাইলন নট। এখানে অনেকে প্রশ্ন করবে স্যার এপসাইলন নট তো আমি অলরেডি জানলাম, সেটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, উই 8.854 ইনটু 10 ইনভার্স 12। তাহলে এটা কি স্যার, এটা কি? তাহলে এটা যদি হয় খেয়াল করো, এটা হচ্ছে এই যে এখানে কি এই এপসাইলন কি, এটা হচ্ছে এখানে দেখো এই এপসাইলন দিয়ে, আমি বারবার বলছি এপসাইলন দিয়ে তোমার যেই মাধ্যমে, মানে কোনো একটা শূন্য মাধ্যম নয়, শূন্য মাধ্যম ছাড়া অন্য মাধ্যমের হচ্ছে বেদন যোগ্যতা হচ্ছে এপসাইলন, এটা হবে কে ইনটু এপসাইলন নট। এখন কে যদি তুমি এটা বিবেচনা করো তাহলে তো গ্যাঞ্জাম লেগে যাবে, মানে কে যদি তুমি হচ্ছে এটা দাও তাহলে আসলে এখানে কে এর মানে এটা না, এটা হচ্ছে মাধ্যমটির তড়িৎ মাধ্যমাঙ্ক, তড়িৎ মাধ্যমাঙ্ক, ঠিক আছে। অথবা কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, কোন মাধ্যমের কি বলতো পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা এটা হচ্ছে আমাদের কি বলতো কে। তো এই কেটা হচ্ছে সাধারণত 1.5 1.2 1.3 2.5 3.5 3 6 5 এরকম সংখ্যা হয়, ঠিক আছে। তো এটা কোনোভাবেই 9 × 10⁹ নয়, ঠিক আছে। তো তুমি যখন এবার একটু খেয়াল করো, তাইলে অন্য মাধ্যমে শূন্য মাধ্যম ব্যতীত অন্য মাধ্যমে যদি আমাদের এই কুলম্বের সূত্রের মাধ্যমে, মানে বলে যে চার্জ দুইটাকে বায়ু মাধ্যমে না রেখে 1.5 তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট একটা মাধ্যমে রাখছি আমি চার্জ দুইটাকে, তাহলে এদের মধ্যকার বল কত, তখন কিন্তু আমাদেরকে F = আর আমরা এই সি বা কে ইনটু এটা লিখতে পারবো না, তখন আসলে জিনিসটা হবে এরকম, দেখো এই যে এটা ইকুয়াল টু তো আবার এই সূত্রটা, তাই না, এটা লিখতে হবে 1/4 এপসাইলন, সরি এপসাইলন নট লেখা যাবে না, তখন এপসাইলন Q1 Q2 ডিভাইড বাই হচ্ছে কি আর স্কয়ার, Q1 Q2 ডিভাইড বাই কি বলতো আর স্কয়ার, এই জায়গা এটা হচ্ছে এই 1/4 এপসাইলনের জায়গায় তুমি কোনোভাবেই হচ্ছে কি এই 9 × 10⁹ লিখতে পারবা না, মানে এই যে আমরা এখানে তো সি কে এটা ইকুয়াল টু এপসাইলন নট, এখানে নট থাকলে এটা 9 × কত 10⁹, কিন্তু যখন এখানে এটা নট না তখন কিন্তু 9 × 10⁹ লিখতে পারবা না, তার মানে এখানে এখন এটাকে কি লিখতে পারবা না, সি লিখতে পারবা না, Q1 Q2 ডিভাইড বাই আর স্কয়ার এটা দিয়ে করতে পারবা না অন্য মাধ্যম হলে। তাহলে স্যার এখানে কি করা যাবে, এই যে এখানে লিখতে হইলে এই যে এপসাইলন হয় যেই মাধ্যমে তোমার হচ্ছে তুমি চার্জ দুইটাকে রাখছো, ওই মাধ্যমে চার্জ, ওই মাধ্যমের ভেদন যোগ্যতা এপসাইলন তোমাকে প্রশ্নে দেওয়া থাকতে হবে। আর স্যার যদি প্রশ্নে দেওয়া না থাকে তাইলে স্যার এটা বের করে আনতে হবে। স্যার কেমনে বের করে আনবেন, এই সূত্রের মাধ্যমে। কিন্তু আমাদের বইগুলো করছে কি, ইন্টারে উঠলে দেখবা তোমরা 4 এপসাইলন, এটা এই যে এখানে চলো এপসাইলন নট দিয়ে দিছে, এই যে এটা মান বসাই দিচ্ছে এপসাইলন ইকুয়াল টু কে ইনটু এপসাইলন নট, এই যে এপসাইলন নট কে, তাহলে Q1 Q2 ডিভাইড বাই হচ্ছে কি আর স্কয়ার, এখানে এভাবে অঙ্কটা করবে অন্য মাধ্যমে হলে। এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইরেক্ট এপসাইলন দেওয়া থাকলে আর এটা 1/4 এপসাইলন নট কে লেখার দরকার নাই, তুমি এখানে হচ্ছে কি 1/4 এপসাইলনের মান বসাই দিবা, এটা অন্য মাধ্যমে হলে। আর যদি তোমার এপসাইলনের মান ডাইরেক্ট ওই মাধ্যমে, যেই মাধ্যমে তুমি চার্জ গুলাকে রাখছো সেই মাধ্যমের এপসাইলন বা ভেদন যোগ্যতা দেওয়া নাই, তখন তোমাকে করতে হবে কি বলতো, তখন তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে সেখানে হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক বা হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান দেওয়া আছে কিনা। যদি কে দেওয়া থাকে তখন 1/4 এপসাইলন নট ইনটু কে, এপসাইলন নট ইনটু কে মানে হচ্ছে এপসাইলন, এই যে এখানে সূত্র এটা, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে এখানে বসে অঙ্ক করবে, কিন্তু এটা অনেক সময় এভাবে থাকলো, তাহলে হচ্ছে এখানে কে যদি তুমি 9 × 10⁹ বসাও মানিজ্য থাকবে, মানিজ্য থাকবে না, এটা ভুল হয়ে যাবে না। এটা হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক, এখানকার কে এর পরিচয় আর এখানকার কে পরিচয় সেম না। তোমাদের বইয়ে সব জায়গায় সূত্রগুলা করছে ছিল কি এই কে বসাই করছে, কারণ কি জানো, ওরা শূন্য মাধ্যমের জন্য সূত্রগুলা প্রতিপাদন করছে, কিন্তু কথা হচ্ছে বা শূন্য মাধ্যমের জন্য সূত্রগুলা ইউজ করছে। এখন এটা হচ্ছে খুবই একটা বেসিক লেভেলের একটা টপিক, হ্যাঁ, এই টপিক থেকে মানে এরকম অন্য মাধ্যমে দেওয়াটা খুবই কমন। তোমাদের বোর্ড পরীক্ষাগুলোতে দেখবে এমন এমন প্রশ্ন আসছে যেগুলার অস্তিত্ব বইয়ের কাছাকাছিও নাই, তারপরে তোমাদের এগুলো মানে বোর্ড পরীক্ষায় আসছে। তাহলে বোর্ড পরীক্ষা হচ্ছে রিলেটেড টপিক থেকে কোশ্চেন হবে, তাহলে তোমার যদি তুমি শুদ্ধ শূন্য মাধ্যম ধরে করো তাহলে হচ্ছে এই জায়গাটা হচ্ছে তোমার কি হয়ে যাবে, শূন্য মাধ্যম ধরে করলে কে লিখতে পারবা তুমি, শূন্য মাধ্যমে হলে পরীক্ষার খাতায় কে লিখো,
কিন্তু শূন্য মাধ্যম ব্যতীত অন্য মাধ্যম হইলে তখন এই জায়গায় কে লিখে তুমি 9 × 10⁻⁴ দিয়ে করলে হবে না, তখন তোমাকে হচ্ছে হলো F = এই যে এই সূত্র ব্যবহার করতে হবে। তবে এখানে একটা কথা আছে, যখন এটাকে এভাবে এরকম বানাই ফেলবা, এই যে দেখো 1/4πε0 কে, তখন এই জিনিসটাকে এভাবে লেখা যাবে 1/4πε0 ইন্টু হচ্ছে হলো 1/k, এটাকে ভেঙে এই অংশটুকুকে ভেঙে এভাবে লেখা যায়। এভাবে লিখলে ইন্টু হচ্ছে হলো কি Q1 Q2 ডিভাইড বাই হচ্ছে হলো কি R²। এইটুকুকে তুমি চাইলে হচ্ছে হলো C বা K লেখা যায়, মানে 1/4πε0, এই যে লিখছি 1/4πε0, এটাই তো C অথবা K। তো এখন তুমি আমারে বলো তো ভাই, এখানে যদি হচ্ছে হলো আমি K লিখি এটার জায়গায়, যদি আমি এটাকে K হিসেবে ব্যবহার করি, তাহলে এখানে এটা দেখো K ইন্টু 1 একটা K আছে, এই কে কে কাটাকাটি চলে যাবে না, হাই হাই। কিন্তু এই কে দোনোটা তো সেম না, এটা 1/4πε0 এর মান, আর এটা হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক, এই যে এখান থেকে আসছে, তার মানে দুইটা কে সেম না। আবার দুইটা সেম না হওয়ার কারণে এখানে গন্ডগোল লাগতে পারে। তাহলে তুমি এটাকে হচ্ছে কে লিখলে, এটাকে এই জায়গায় এটা তখন কে প্রাইম লিখতে হবে, তখন একটা কে থাকবে একটা কে প্রাইম থাকবে, তখন অঙ্ক করা যাবে। কিন্তু এই ঝামেলাগুলো এড়ানোর জন্য করা যায় কি জানো, সি দিয়ে লেখাটাই, সমীকরণটাকে এই যে সমীকরণ যেটা আছে এখানে, সেই সমীকরণটাকে সি দিয়ে লিখলেই ভালো এটা। তাহলে এখানে আমি 1/4πε0 এটা সি লিখতে পারি, ইন্টু আছে 1/k, এই 1/k Q1 Q2 ডিভাইড বাই কি R²। এবার দেখো সিটা উপরে থাকবে, কেটা নিচে থাকবে, তাহলে সুতরাং সূত্রটা কি দাঁড়াবে, আমি এখানে লিখছি, হিবিজিবি হচ্ছে, একটু মনোযোগ দিয়ে সবাই। প্রথমে আমরা এইটুকু বুঝেছি, এইটুকু লিখছি, তারপর এটা লিখছি, তারপর এখান থেকে বোঝাচ্ছি, এখন এবার উপরে যাচ্ছি, তাই না, একটু বিরক্তিকর। দেখুন স্যাররা, এই জায়গায় তাহলে এটা কি লিখে যাবে তখন বলো তো, অন্য মাধ্যমে, যে কোনো মাধ্যমে C/K, C/C এর মান 9 × 10⁻⁹, C/K Q1 Q2 ডিভাইড বাই হচ্ছে কি R²। এটা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো এই যেখান থেকে। তো আমি যদি সি না লিখে কে লিখতাম, তাহলে উপরে নিচে দুইটা কে হচ্ছে কি, এই কে হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক, উপরের কে হচ্ছে 9 × 10⁻⁹, দুইটা কে এর মধ্যে ক্যাচাল লেগে যেত, এইজন্য আমি সূত্রগুলোকে সি দিয়ে লেখাটা প্রেফার করি। ঠিক আছে, খেয়াল করি অনেকগুলা সূত্রের কথা বলছি এখানে, আমরা শূন্য মাধ্যম হলে এটা বা এটা যে কোনোটা ব্যবহার করতে পারি, তবে এটা ব্যবহার করলে তখন ভালো। কেউ এটা ব্যবহার করে অঙ্ক করতে পারলে এটা 1/4πε লেখার দরকার নাই কে এর জায়গায়, কিন্তু আসলে কে যা 1/4πε, এই পাই এর মানটা হচ্ছে 3.1416, আর এপসাইলন নট এর মান 8.854 × 10⁻12, এগুলো বসালে এটা দিয়ে উত্তর যা আসবে, এটা দিয়ে উত্তরও কি তাই আসবে। ঠিক আছে, আর যখন হচ্ছে অন্য মাধ্যমে, তখন তোমার এই এটা হচ্ছে কে, আর তখন শুধু কে লেখা যাবে না, তখন তোমাকে হয় লিখতে হবে এটা C/K Q1 Q2 ডিভাইড বাই R², কেটা হবে হচ্ছে এখানে 9 × 10⁹ নয়, কে এর পরিচয় হচ্ছে ওই যেই মাধ্যমে তুমি বের করবা সেই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক, আর সি হচ্ছে 9 × 10⁻⁹। আর যদি হচ্ছে তুমি এই ফরম্যাটে না পাও, তোমাকে এই ফরম্যাটে দেওয়া না থাকে বা এই ফরম্যাট ইউজ করতে না চাও, তখন তুমি হচ্ছে এই ফরম্যাট ইউজ করবা, F = 1/4πε0 ইন্টু হচ্ছে Q1 Q2 ডিভাইড বাই R², এটা ব্যবহার করে করতে পারবা। কেউ যদি বলে যে না স্যার, প্রশ্নে আমার হচ্ছে ধরো আমি অঙ্কটা করছি, মানে এই চার্জ গুলাকে রাখছি হচ্ছে ধরো অন্য কোনো মাধ্যমের মধ্যে, ঠিক আছে, তো ধরো আমি কিছু একটা তো কোন একটা অন্য তরল মাধ্যমে রাখছি, তাহলে ওই মাধ্যমের স্যার ইয়া দেওয়া আছে, এই ভেদনযোগ্যতা দেওয়া আছে, ভেদনযোগ্যতা দেওয়া থাকলে তখন তুমি এটা ব্যবহার করো 1/4πε, যেহেতু কে দেওয়া থাকলে মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক দেওয়া থাকলে তখন হচ্ছে কে এর সমীকরণগুলো ব্যবহার, অন্য মাধ্যমে হলে এটা, ঠিক আছে। আর যদি হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক না দিয়ে এপসাইলন দেওয়া থাকে ডাইরেক্ট, তাহলে তুমি এটা ব্যবহার করে করবে, এপসাইলন দেওয়া থাকলে এই যে এটা এইটুকু ব্যবহার করে এপসাইলন দিয়ে করবা, কারণ 1/4πε ডাইরেক্ট এখানে বসানো যাবে। ঠিক আছে, প্রশ্নে কি দেওয়া আছে এটা দেখবা। তো এইগুলা হচ্ছে তোমরা যদি বুঝে বুঝে সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারো, তাইলে হচ্ছে কি তোমাদের কাজ ইজি হবে। ঠিক আছে, কেউ চাইলে অঙ্কগুলা কিন্তু এই সূত্রগুলা যে F = 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই R², এটা দিয়ে করো। আবার শূন্য মাধ্যমে এলে 1/4πε0 এর নিচে ডাইরেক্ট 9 × 10⁻⁹ বসাইতে পারবা। আর অন্য কোনো মাধ্যমে হলে তুমি হচ্ছে কি এটা অ্যাপ্লাই করো, এই যে অন্য কোনো মাধ্যমে হলে ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করো যখন কে দেওয়া থাকে, যদি কে না দিয়ে এপসাইলন দিয়ে দেয় তাহলে উপরের অংশটুকু ব্যবহার করো অন্য মাধ্যমের জন্য। ঠিক আছে, কে এর পরিচয় কি এখানে এই সূত্রের মধ্যে, তড়িৎ মাধ্যমাঙ্ক বা ওই মাধ্যমের হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে এগুলো হচ্ছে যত ঘাপলা আছে সব এখানে ক্লিয়ার হলো। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে বলগুলার একক হবে হচ্ছে কি এফ, এফ এর একক কি হবে, নিউটন হবে। কি হবে, নিউটন। এবার আসো, অনেক সময় Q1 একটা পজিটিভ একটা নেগেটিভ, দেখো এটা ধরো একটা পজিটিভ, আবার একটা Q2টা হচ্ছে পজিটিভ,
তখন আমাদের এফ অনুযায়ী ধরো শূন্য মাধ্যমে চিন্তা করি সি কিউ1 কিউ2 ডিভাইড বাই হলো কি আর স্কয়ার, মনে রাখে। তো এখানে যখন দুইটাই পজিটিভ তখন প্লাসে প্লাসে এখানেও প্লাস হবে এটাও প্লাস হবে, তাহলে ওভারঅল আনসার আসবে পজিটিভ। দেখবা ভি মানে কি প্লাস ভি মানে পজিটিভ, তাহলে পজিটিভ আসবে। পজিটিভ আসার অর্থ হলো এই বলটা হচ্ছে বিকর্ষণধর্মী। কি বিকর্ষণধর্মী, অর্থাৎ দুইটা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এত বলে। মনে রাখবে কিউ1 চার্জ কিউ2 এর উপর যেই বল দিবে কিউ2 ও কিউ1 এর উপর সেম বল দিবে, এটা পারস্পরিক বল। কি ধরনের বল? পারস্পরিক বল। তাহলে এটা সমধর্মী হলে, আচ্ছা স্যার যদি হচ্ছে একটা মাইনাস এটা আর কিউ2 ও মাইনাস হয়, হ্যাঁ বসাও তুমি এফ সি কিউ1 কিউ2 ডিভাইড বাই আর স্কয়ার। এখান থেকেও এটা মাইনাস এটা মাইনাস, মাইনাস হলে প্লাস হয়ে যাবে, ওভারঅল এটা কেমন আসবে? প্লাস। তুমি সমধর্মী দুইটা বসালেই এফ পজিটিভ আসবে। সমধর্মী দুটোটা যদি প্লাস বসাও তাও পজিটিভ, দুটোটা মাইনাস বসাও তাও পজিটিভ আসবে। এই পজিটিভ আসার অর্থ হলো এটা কি ধরনের বলতো? বিকর্ষণধর্মী। তার মানে দুইটা মাইনাস চার্জের মধ্যকার বলটাও বিকর্ষণধর্মী, আবার দুইটা প্লাস চার্জের মধ্যকার বলটাও বিকর্ষণধর্মী। যদি কিউ1 বা কিউ2 যে কোনো একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, ধরো এটা পজিটিভ আর কিউ2 ধরো একটা নেগেটিভ, তাহলে তখন এফ ইকুয়াল টু সি কিউ1 কিউ2 ডিভাইড বাই হলো কি আর স্কয়ার। এটা যখন ইউজ করব আমরা, কথা বুঝিও, এটা যখন আমরা ইউজ করব তাহলে হচ্ছে তখন একটা প্লাস আর একটা মাইনাসের কারণে এই দুজনের মধ্যে দেখবো এটা একটা নেগেটিভ ভ্যালু আসবে। নেগেটিভ আসার অর্থ হলো এখানে আকর্ষণ বোঝায়, মানে কিউ1 কিউ2 কে এত বলে নিজের দিকে আকর্ষণ করে, কিউ2 আবার কিউ1 কে এত বলে নিজের দিকে আকর্ষণ করবে। কথা কি বুঝছো? তাহলে এটা পারস্পরিক বলতো, ও ওর যেই বলে আকর্ষণ করবে ও ওরে সেম বলে কি আকর্ষণ করবে। কথা কি ক্লিয়ার? মাইনাস আসার অর্থ আকর্ষণ। যদি বলে যে চলো এই চার্জ দুইটার মধ্যকার বলের মান কত, তাহলে মান যদি বল কত বলে তাহলে তুমি এখানে বের করে, প্লাস আসলে তো কোনো ঝামেলা নাই বলে তো, কিন্তু অনেক সময় অনেকে বলে স্যার মাইনাস যখন আসছে তাহলে উত্তরের মধ্যে মাইনাস লিখবো নাকি লিখবো না, এগুলো নিয়ে কনফিউশন তৈরি হয়। স্যার তাহলে সেগুলো কি করবেন আমি বুঝাই দিই। যখন আপনাকে বলবে এদের মধ্যকার বল কত, তো আপনি বল এফ বাইর করবেন, মাইনাস সহ আসবে, তারপর বলবেন মাইনাস দ্বারা আকর্ষণ বল বুঝায়, অর্থাৎ এদের মধ্যকার কুলম্ব বল বা পারস্পরিক আকর্ষণ বলের মান হচ্ছে এত। আর প্রশ্নে মান চাইলে অবশ্যই মান, মাইনাস আর রাখা যাবে না, লাস্টে উত্তরের মানটাই দিতে হবে মাইনাস ছাড়া। আর যদি মান না চায়, বলে যে এদের মধ্যকার বল কত, ক্রিয়াশীল বল কত, আকর্ষণ বল কত, মানে ক্রিয়াশীল বল কত বলে, আকর্ষণ বললে তখন মাইনাস আসবে, বলবো মাইনাস দ্বারা আকর্ষণ বল বুঝায়, তাহলে আকর্ষণ বলের মান হচ্ছিল কত, প্লাস মানটাই বসাবা। কিন্তু যদি বলে যে মান কত মানে বল কত, বল কত, তাহলে হচ্ছিল কি মাইনাস সহ উত্তর দিবা। হ্যাঁ এটাই। আর যদি হচ্ছিল তুমি একটা কাজ করতে পারো, এখানে মাইনাস আসছে নিচে বলবা এখানে হচ্ছিল কি ঋণাত্মক চিহ্ন দ্বারা চার্জ দ্বয়ের মধ্যকার পারস্পরিক আকর্ষণ বোঝায়, সুতরাং এদের মধ্যে আকর্ষণ বল হলো, এটার প্লাস মানটা বসাই দিবা। ওকে, আর বলো এখানে ক্লিয়ার তো এটা? এবার আসো, বল হচ্ছে হলো এক ধরনের হচ্ছে হলো কি রাশি বলতো, এই স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? বলো বলো বলো। ভেক্টর রাশি। বল কি ধরনের রাশি? ভেক্টর রাশি। বল ভেক্টর রাশি। এই কুলম্ব বল আর কি, যেটা কুলম্ব বল বা স্থির বৈদ্যুতিক বল। কুলম্ব বল কি ধরনের রাশি? ভেক্টর রাশি। ঠিক আছে, এটা স্থির বৈদ্যুতিক বল আর কি। ভেক্টর রাশি। ভেক্টর রাশি হইলে ভেক্টর নিয়ম অনুসারে যোগ বিয়োগ হবে। ভেক্টর নিয়ম অনুসারে যোগ বিয়োগ হবে। আচ্ছা ওকে। তো আমাদের ইন্টারমিডিয়েটে গেলে তোমরা অনেক ধরনের হচ্ছে হলো কি কুলম্বের বলের সূত্র অঙ্ক পাবা। আমরা এখানে হচ্ছে হলো কিছু অঙ্ক একটু করার চেষ্টা করি, যে হচ্ছে হলো আমি কয়েক ধরনের টাইপ দেখানোর চেষ্টা করতেছি, তোমরা হচ্ছে এগুলোর মধ্যে কোনো না কোথাও না কোথাও কিছু না কিছু পাবে ইনশাআল্লাহ। দেখো আমি ধরো হচ্ছে এখানে যদি বারবার বলছি, এই ধরো দুইটা চার্জ আমি দিয়ে হচ্ছে কি, একটা হচ্ছে প্লাস 10 কুলম্ব দিলাম আর একটা হচ্ছে ধরো মাইনাস 20 কুলম্ব দিলাম। হ্যাঁ, আমি তোমার প্রথমে বললাম আচ্ছা এদের মধ্যকার দূরত্বটা হচ্ছে হলো এই ধরো আমি বললাম 1 মিটার। এখন অনেকভাবে কোশ্চেন হইতে পারে। এবার আসো, এই যে আমাদের এখানে যে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করছি, এই যে এখানে দেখো এই যে চার্জ দুইটা বিন্দু চার্জ বিবেচনা করছিলাম, কিন্তু বিন্দু চার্জ না হয়ে এটা একটা আর ব্যাসার্ধের গোলক, এটা একটা আর ব্যাসার্ধের গোলক, অথবা দোনোটা ব্যাসার্ধ সমান হইতে পারে ভিন্ন ভিন্ন হতে পারে। তাহলে তখন মাথায় রাখতে হবে আমাদের এই যে এখানকার যে মানে দূরত্বটা তখন হবে এই গোলকের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত। তাহলে আমাদের বলতো আর এর পরিচয় কি হবে? আর হবে হচ্ছে হলো কেন্দ্র টু কেন্দ্র, কেন্দ্র টু কেন্দ্র, মানে হচ্ছে হলো এটার কেন্দ্র থেকে এটার কেন্দ্র পর্যন্ত। ডিরেক্ট এখান থেকে ধরো এর দূর পর্যন্ত তোমার দাগ টেনে দেওয়া আছে ধরো 2 মিটার বা 1 মিটার, তাহলে বুঝবা যে তোমাকে কেন্দ্র টু কেন্দ্র দূরত্ব দেওয়া আছে।
কিন্তু যদি ধরো এখানে বাইরে হচ্ছে হলো এইটুকু দেওয়া আছে, এই গোলকের বাইরে থেকে এই গোলকের বাইরে পর্যন্ত 1 মিটার, এটার ব্যাসার্ধ আছে আবার ধরো আরো 5 সেন্টিমিটার, এটার ব্যাসার্ধ আছে ধরো 7 সেন্টিমিটার, তাইলে এই দিক থেকে 5 সেন্টিমিটার এটাও এটার সাথে যোগ করতে হবে, এই দিক থেকে 7 সেন্টিমিটার এটার সাথে যোগ, তাহলে এখান থেকে মোট দূরত্ব এখানে পাবে। খেয়াল করো, বিন্দু চার্জ হলে, বিন্দু চার্জ হচ্ছে যদি গোলকের ব্যাসার্ধ না দিলে তো কোনো প্যারা নাই, কিন্তু এরকম ধরো বিন্দু চার্জ অথবা এরকম গোল্লাই দিছে কিন্তু কথা হচ্ছে গোল্লাগুলার কি ব্যাসার্ধ দেয় নাই, তাহলে এরকম দেওয়া আছে ধরো তোমাকে হচ্ছে হলো এই 1 মিটার, তাহলে তুমি বুঝবে এটাই হচ্ছে হলো আর। কিন্তু ধরো আমি বললাম এটার ব্যাসার্ধটা হচ্ছে হলো কি R1, এটার ব্যাসার্ধ হচ্ছে হলো কি এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে হলো R2, আর আমি এখান থেকে দূর পর্যন্ত দূরত্ব দিছি হচ্ছে হলো এটা, ঠিক আছে? তখন এখানে আর হবে কত, আর হবে হচ্ছে 1 প্লাস এই যে R1 মিটারে, এটাও আরো R2 মিটারে। অবশ্যই কুলম্বের সূত্রে আর গুলা মিটারে বসাতে হবে, চার্জ গুলা কুলম্বে বসাতে হবে। এখানে আমাদেরকে বেশ কিছু কথা বলতে মনে রাখতে হবে। এই সূত্রগুলাতে চলো অবশ্যই কিউ গুলা হচ্ছে কিসে, কুলম্ব এককে, এবং আর গুলা মিটার এককে বসাতে। প্রত্যেকটা কথা খুব ইম্পর্টেন্ট, যারা হচ্ছে এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়ছো তাদের তো এই কথাগুলো শোনার দরকার নাই, তোমরা হচ্ছে তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে দেখে ফেলতে পারো অথবা না দেখলেও চলবে। কিন্তু কথা যারা কম পারো, একটু কম বুঝো, বা হচ্ছে কি প্র্যাকটিস ভালোভাবে হয়নি, তাদের এগুলো কি মাস্ট ভালোভাবে বুঝতে হবে। দেখো স্যার, তাহলে বিন্দু চার্জ হলে এরকম, তাহলে বিন্দু চার্জ হলে এদের মধ্যকার দূরত্বটা গোলকের মতো দেখা যাচ্ছে, কিন্তু বিন্দু চার্জ, ব্যাসার্ধ দেওয়া নাই। ব্যাসার্ধ দেওয়া না থাকলে ধরে নিব সেগুলো কি বিন্দু চার্জ, ঠিক আছে? মানে গোলকগুলা যদি ব্যাসার্ধ দেওয়া না থাকে, আর এখান থেকে দূর পর্যন্ত দূরত্বটা হচ্ছে কি আমাদের দেওয়া আছে বাইরের দূরত্ব, আবার এদের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধগুলো যোগ করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এভাবে হচ্ছে কি আমাদের আর বের করে নিতে হবে, মনে থাকবে? এবার আসেন স্যার, স্যার আমাদের হচ্ছে হলো অনেক সময় এই গুলোর মধ্যে আছে, বারবার বলতেছি দেখেন এখানে এই গোলক আর এই গোলকের ব্যাসার্ধ সেম হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে? ভিন্ন ভিন্ন হতে পারে। অবশ্যই আর গুলা কোন এককে, বারবার বলতেছি মিটার এককে, কোন এককে সেন্টিমিটারে থাকবে, তাহলে 100 দ্বারা ভাগ করে মিটারে নিয়ে যাব। আবার ওই যে কুলম্ব চার্জের কথা বললাম, চার্জের ক্ষেত্রে দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কগুলা করার সময় চার্জের ক্ষেত্রে ধরো হচ্ছে 10 মাইক্রোকুলম এরকম থাকতে পারে, মাইক্রোকুলম। মাইক্রোকুলম থাকলে 10 × 10⁻6 দ্বারা ন্যানোকুলম্বে এই কুলম্বে নিয়ে যাবা, 10⁻6 দ্বারা গুণ করে মাইক্রোকুলম থেকে এইটাতে হচ্ছে কি এই কুলম্বে নিতে হলে 10⁻6 দ্বারা গুণ করবো, অথবা 10⁻6 দ্বারা ভাগ। অনেক সময় দেখবা কুলম মাইক্রোকুলম না দিয়ে এই ন্যানোকুলম দিছে, কি ন্যানোকুলম, ধরো হচ্ছে এরকম 10 ন্যানোকুলম। ন্যানোকুলম থেকে তোমার কুলম্বে নিয়ে যেতে পারে, কুলম্বের সূত্র অ্যাপ্লাই করবেই তুমি কি দিয়ে, কুলম দিয়ে, তাহলে হচ্ছে 10 × 10⁻⁹ হচ্ছে 9 দিয়ে গুণ করলে কুলম্বে চলে যাবে। তাহলে ন্যানোকুলম থেকে 10⁻9 দ্বারা গুণ করলে কুলম্বে যায়, আর মাইক্রোকুলম থেকে কোথায় 10⁻6 দ্বারা গুণ করলে কোথায় যায়, কুলম্বে যায়। এগুলো মনে থাকবে তো? আচ্ছা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর চার্জে বললাম তো কেন্দ্র টু কেন্দ্র দূরত্ব, আর বিন্দু চার্জ হইলে তাদের মধ্যকার নরমাল দূরত্বটা। বিন্দু চার্জ না হয় যদি গোলকও হয় এরা, কিন্তু তাদের ব্যাসার্ধ দেওয়া টেওয়া নাই, তাইলে এদের মধ্যকার এই দূরত্বটাকেই ধরে নিব আমরা হচ্ছে কি বলতো এখানে এই আমাদের ওদের মধ্যবর্তী দূরত্ব। বুঝাতে পেরেছি? আচ্ছা, এগুলো যদি আপনারা বোঝেন, তুলে ফেলেন, তুলে কথাগুলো আমি যে কথাগুলো মুখে বলছি এগুলো চাইলে আপনাদের দরকার হলে, প্রয়োজন হলে আপনারা নোট করে নেবেন। নোট কর ভাই, নোট কর, বুঝে বুঝে নোট কর, বা লিখ। 1 ঘন্টা 2 ঘন্টা নষ্ট করে যদি তুই নোটটা করস, অঙ্কগুলো যখন করতে যাবি, প্র্যাকটিস করতে যাবি, তখন দেখবি পানির মতো সোজা লাগবে। আরে ভাইয়া তো এটা বলছিল, স্যার তো এটা বলছিল, তাই না? তোরা মানে ফাঁকিবাজি যে করস, পড়ালেখা খালি ভিডিও দেখার জন্য দেখবো এরকম? ভিডিও ক্লাস খালি দেখার জন্য দেখলেই হবে না, শিখার জন্য শিখতে হবে। তো প্লিজ সবাই একটু মনোযোগ দেন। এবার আসছেন আমাদের অনেক সময় দেখবেন হচ্ছে হলো, এইবার আসেন আমি হচ্ছে এখন একটা অঙ্ক, এই অঙ্কগুলা করার চেষ্টা করি, অঙ্ক করানোর চেষ্টা করি। ধরো এখানে বললাম +10 কুলম, এখানে হচ্ছে ধরো বিন্দু চার্জই ধরো আপাতত, এটা হচ্ছে ধরো -20 কুলম। আমরা যদি এখানে বলি যে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ধরো 1 মিটার, কয় মিটার? 1 মিটার। আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে হলো, দেখো গ নাম্বার প্রশ্ন, এই চার্জ দ্বয়ের মধ্যকার বল কত? আচ্ছা, ঘ নাম্বার প্রশ্ন, আরেকটা প্রশ্ন ধরো, এটা 1 নাম্বার দেই না, রোমান, এগুলো রোমান 1 2। আচ্ছা, ঘ লিখছি। দেখো এবার আরেকটা প্রশ্ন হতে পারে, এদের চার্জ দ্বয়রা কি, এদের সংযোজক রেখার কোথায় +10 কুলম, 1 কুলম বলতে পারে, 2 কুলম বলতে পারে, 5 কুলম, 10 কুলম, 10 কুলম চার্জের উপর বল
সমান হবে। কি হবে? সমান সমান হবে, এরকম বলতে পারে। নাম্বার ঘয়ের পর আসতেছে আর কি। কোথায় 10 কুলম্ব চার্জের উপর বল সমান হবে? আবার বলতে পারে এদের সংযোজক রেখার কোথায় প্লাস 10 কুলম্ব চার্জের উপর বল শূন্য হবে। কি হবে? শূন্য হবে, এরকম তো চাইতে পারে। দেখো, চাইতে পারে। তো তুমি বলো স্যার এগুলো তো আমরা প্রাবল্য দিয়ে দিচ্ছি, বল দিয়ে দিতে পারে। হ্যাঁ পারে। ঠিক আছে, 1 কুলম্বের জায়গায় 10 কুলম্ব, 10 কুলম্বের জায়গায় 20 কুলম্ব। এই যে এখানে হচ্ছে এটা 1 কুলম্ব না, 10 কুলম্ব না দিয়ে 1 কুলম্ব দিতে পারে, 2 কুলম্ব দিতে পারে, 5 কুলম্ব দিতে পারে। এবার আসো, এই জিনিসগুলো আমাদের করতে হবে। আবার এদের দেখো এরকম বলতে পারে চার্জ দ্বয়কে স্পর্শ করিয়ে আগের অবস্থানে রাখা হলে খেয়াল করো, আগের অবস্থানে রাখা হলে এই চার্জকে স্পর্শ করে আগের অবস্থানে রাখা হলে এদের মধ্যকার বলের পরিবর্তন হবে। কি? এদের মধ্যকার বলের পরিবর্তন হবে। কি? এই যে প্রশ্নগুলো একটা জায়গা থেকে হচ্ছিল কুলম্বের সূত্র থেকে, এটা তো সবাই বুঝছি। এটা Q1 ধরলে, এটা Q2 ধরলে, এটা R। তাহলে আমরা জানি হচ্ছে কেউ চাইলে এটাকে আর না ধরে ডি। তাহলে আমার ক নাম্বার যদি প্রশ্ন আমি উত্তর করি, F ইকুয়াল টু কি হবে? আমি কেউ চাইলে এটা যেহেতু কোনো মাধ্যম বলে নাই, তাহলে শূন্য মাধ্যম ধরতেছি। শূন্য মাধ্যমে তাহলে তুমি সি অথবা কে যেটা ইচ্ছা ধরো, Q1 Q2 ডিভাইড বাই হচ্ছিল কি ডি। ওকে, কে দিয়ে যদি করো, আমি আমার ম্যাক্সিমাম দেখবে এখানে কে লিখছি, কত পরে হচ্ছে লাইনে, পরের লাইনে হচ্ছে সি লিখে ফেলছি। এই জন্য আমি সি দিয়ে ভুল হবে আমার জন্য, আমি সি দিয়ে লিখলাম। তোমরা কে দিয়ে অভ্যস্ত হলে কে দিয়ে লিখো। এটা আসা হচ্ছে এখানে আবার দেখো ডি স্কয়ার লিখে ফেলছি, তাহলে এটা আমি আর স্কয়ার লিখতেছি কারণ এটাকে আর ধরছি আমি। তাহলে সি 9 × 10⁻৯ Q1 এটা হচ্ছে 10 কুলম্ব, এই যে দেখো ইনটু -2 কুলম্ব। মাইনাস কয় কুলম্ব? 20 কুলম্ব মুখে বলছিলাম কিন্তু 2 কুলম্ব দিছি, তাহলে এটা 2 কুলম্বই লিখি, এই 2। তাহলে এখানে আর স্কয়ার আর কত 1 স্কয়ার। তাহলে এখান থেকে যা আসবে এত একটা মাইনাস এত নিউটন আসবে। ওকে, তারপর লিখে দেব মাইনাস দ্বারা কি বোঝায়? পারস্পরিক আকর্ষণ বোঝায়। ওকে, আমি বল কত বলছি এই জন্য মাইনাস সহ উত্তর দিলেও হবে। আবার কেউ চাইলে হচ্ছে কি মাইনাস দ্বারা আকর্ষণ বল বুঝায়, তাহলে সুতরাং কি আকর্ষণ বল হচ্ছে এত। প্রশ্নে যদি ডিরেক্ট বলতো এদের মধ্যকার আকর্ষণ বল কত, আকর্ষণ বল বললে হচ্ছে কি মাইনাস আর লিখতাম না আমি ওখানে, মানে লাস্টে উত্তরে গিয়ে প্লাস লিখবো শুধু, কারণ মাইনাস দ্বারা কি বুঝায়? আকর্ষণ বুঝায়। ওকে, তাহলে কেউ মাইনাস সহ উত্তর দিতে পারো, আর মাইনাস সহ দিতে না চাইলে বলে দিবা মাইনাস দ্বারা আকর্ষণ বল বুঝায়, অর্থাৎ চার্জের মধ্যকার আকর্ষণ বলের মান ধরো এটা -20 আসছে, তাহলে বলবো 20 নিউটন, শুধু 20। ঠিক আছে, আকর্ষণ বলে ফেললে বুঝা গেছে। এটা সোজা, এটার মতো সোজা প্রশ্ন এখানে নাই, তাহলে এটা মুছে ফেলি। হ্যাঁ, আচ্ছা, বুঝতেছো সবাই? এগুলো সিম্পল, ভেরি ভেরি কি সিম্পল না? ভেরি ভেরি সিম্পল। যদি সিম্পল জিনিস না পারো তাহলে সিম্পলের ভিতর গর্জিয়াস দিলে তখন কেমনে পারবা? সিম্পলের ভিতর গর্জিয়াস দিলে পারবি তখন, আর সিম্পলের ভিতর ভেরি ভেরি গর্জিয়াস দিলে তখন একদম টাইট হয়ে যাবে না। এটা শেষ, তাহলে আমাদের এটা উত্তর শেষ। এদের সংযোজক রেখার কোথায় 10 কুলম্ব চার্জের উপর বল সমান হবে? তো সংযোজক রেখাটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে সংযোজক রেখার বাইরে দুই পাশে, আমার সংযোজক রেখার উপরে চাইছে। মনে রাখবা এই যে এই চার্জটাকে, এটাকে আমরা Q3 ধরতে পারি। হ্যাঁ, এগুলা Q1 আর Q2 হলে এটা Q3, বা কেউ চাইলে Q ধরতে পারো। এই Q3 চার্জের উপর এই চার্জটার মাঝামাঝি এখানে একটা বিন্দু আছে, এখানে ভিতরে কোথাও না কোথাও একটা বিন্দু আছে যেখানে এটার উপর বল কি হবে? এর জন্য বল যা, এর জন্য বল তা, মানে বল সমান হবে, উভয় চার্জের জন্য বল সমান হবে। সংযোজক রেখার কোথায় 10 কুলম্ব চার্জের উপর বল সমান বলে কি? সংযোজক রেখার উপর উভয় চার্জের জন্য, কোন চার্জ? Q1 Q2 এর জন্য। তাহলে এখানেও ঠিক সেম, উভয় চার্জের জন্য কোথায় বল সমান হবে বলছি। তাহলে মনে রাখবা এখানে একটা বিন্দু আছে যেখানে এর জন্য বল যা, এর জন্য বল তা, কার উপর? Q3 উপর। এদের বাইরে আরেকটা বিন্দু আছে, মনে রাখবা সেই বিন্দুটা হচ্ছে যে চলে গিয়ে দুইটার মধ্যে যেটা হচ্ছে ছোট তার দিকে বাইরে হবে। আরেকটা বিন্দু আছে যেখানে হচ্ছে এই চার্জটার উপরে এর জন্য বল যা, এর জন্য বল তা। এই দুইজনের মধ্যে মানে ছোট দেখবা, মাইনাস প্লাস এগুলো কোনো ফ্যাক্ট না, মাইনাস প্লাস ফ্যাক্ট না। তাহলে -2, তুমি বলো স্যার আমরা এগুলো প্রাবল্যের, এটা উভয় লিখছি, উভয়। অনেকে বলে স্যার আমরা এগুলো প্রাবল্যের জন্য পড়ছি। প্রাবল্য আর বল একই কনসেপ্ট, খালি প্রাবল্যের গুলা প্রাবল্যের সূত্র দিয়ে করতে হয়, বলের গুলা বলের সূত্র দিয়ে করতে হয়। আর নাইলে প্রাবল্যে যে অঙ্কগুলা দেয় সেগুলো হচ্ছে বলের মধ্যে দিতে পারে, বলের যেই ম্যাথ গুলো আছে সেগুলো প্রাবল্যের মধ্যে দিতে পারে।
বুঝাইতে পারতেছি? না বুঝলে হবে না। আল্লাহ, বুঝতেছো বুঝতেছো? মনোযোগ দাও প্লিজ। নোট করে ফেলবা, নোট করে ফেলবা, নোট করে করে পড়তে হবে, 1-2 ঘন্টা নষ্ট হবে যে। এগুলো অযৌক্তিক, মানে অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলছি না আমরা, তাই না? এগুলো পড়ালেখার ব্যাপার। এবার আসেন, তাইলে এদের মাঝামাঝি একটা বিন্দু থাকবে যেখানে এটার জন্য এর উপর যা বল, এটার জন্য এর উপর তাই বল, মানে সমান বল একটা পাবো এখানে। আবার এই দুইজনের সংযোজক রেখার বাইরে হয় এই পাশে অথবা এই পাশে এমন একটা বিন্দু আছে, যে বিন্দুতে এই চার্জটার উপর ওর জন্য বল যা, ওর জন্য এর উপর বল কি তাই হবে, মানে বল সমান, উভয় চার্জের জন্য বল সমান হবে। কার উপর? ওর উপর। এবং সেই বিন্দুটা মনে রাখবে, এটা একটা শর্টকাট ট্রিক, সেটা হচ্ছে হলো এই দুইজনের মধ্যে মানে যে ছোট তার দিকে বাইরে হবে। তাহলে এই দুইজনের মধ্যে ও +10 -10 -2, কিন্তু কথা হচ্ছে দুইজনের মধ্যে বড় কে? বড় ও, ছোট কে? ও। তাহলে -2 ছোট, মানে মাইনাসের জন্য ছোট তা না, 2 এর জন্য ছোট। এটার এই পাশে এখানে কোথাও একটা বিন্দু আছে যেখানে হচ্ছে হলো কি এর জন্য প্রাবল্য যা, সরি এর জন্য বল যা, এর জন্য বল তা হবে। কথা কি বুঝাইতে পারতেছি? ঠিক সেম কনসেপ্ট প্রাবল্যের ক্ষেত্রেও। এদের যদি বলতো এখানে কোন একটা বিন্দু দিয়ে বলতো যে চলো এদের সংযোগ রেখার কোথায় প্রাবল্য কি হবে? সমান হবে। এর জন্য প্রাবল্য, এর জন্য প্রাবল্য, এখানে কোনো না কোনো জায়গায় একটা বিন্দু আছে যেখানে হবে ওর জন্য প্রাবল্য আর ওর জন্য প্রাবল্য সমান হবে। আবার এদের সংযোজক রেখার বাইরে হয় এই পাশে অথবা এই পাশে একটা বিন্দু আছে যেখানে হচ্ছে প্রাবল্য কি সমান হবে। তবে একটা শর্ত আছে এখানে, এই এদের মাঝখানে তো একটা, এই চার্জ দুটোটার মান সমান হোক বা ভিন্ন ভিন্ন হোক, মান মান সমান হোক ভিন্ন হোক, এদের মাঝখানে একটা পয়েন্ট আছেই যেখানে হচ্ছে প্রাবল্য সমান হবেই হবে। কিন্তু মনে রাখতে হবে এই দুটোটা চার্জের মান যদি সমান হয়ে যায়, একটা +10 -10, অথবা একটা -10 আর একটা -10, অথবা একটা +10 এটাও +10, মানে দুটোটা চার্জ যদি সমান মানের হয়, চিহ্ন ইয়া হোক প্লাস মাইনাস হোক, বাট এদের মান যদি সমান হয়ে যায় তাহলে মনে রাখতে হবে এদের সংযোজক রেখার মাঝখানে একটা বিন্দু আছে যেখানে এদের জন্য দুজনের জন্য ইয়া বলো বল বলো প্রাবল্য বলো এগুলা এখানে সমান হবে, একটা বিন্দু আছে। এদের বাইরে তখন কোনো বিন্দুতেই হচ্ছে হলো কি বল বলো, বল অথবা প্রাবল্য কোনোটাই কি হবে না, সমান হবে না। তার মানে হচ্ছে এদের মান দুটোটা অসমান হলে আমরা এখানে এদের মাঝখানে একটা পয়েন্ট পাবো যেখানে উভয় চার্জের জন্য বল সমান, উভয় চার্জের জন্য প্রাবল্য সমান। আবার এদের বাইরেও একটা পাবো যদি এই দুইটা চার্জের মানগুলা কি ভিন্ন ভিন্ন হয়। একই মান হলে শুধুমাত্র ভিতরে একটা পয়েন্ট পাবো সমান হবে যেখানে, আর বাইরে কোনো পয়েন্ট পাবো না সমান হওয়ার জন্য। কথা বুঝছো? এগুলো একটু মাথায় রাখো, তাহলে হচ্ছে অঙ্ক করতে কিন্তু অনেক ইজি হবে। বিভিন্ন সময় দেখবে যে হচ্ছে জটিল জটিল প্রবলেম দিচ্ছে, কিন্তু তোমার এই জিনিসগুলো যখন তুমি মনে রাখতে পারবা তখন তোমার হচ্ছে কি এটি ইজি হয়ে যাবে। এটা দিয়ে করছি আওয়াজ হয় না, এটা দিয়ে করছি আওয়াজ হচ্ছে, দেখছো? দেখো এখন আমাদের এই জায়গায় একটু কিছু কথাবার্তা আছে স্যার। এখানে আমাদের তাইলে এই কিউ চার্জের উপর বল সমান হবে বলছি, তাহলে বল এখানে যেহেতু আমরা চার্জ দুইটার মান স্পষ্টত দেখতে পাচ্ছি, কি বলতো এই একটা +10 একটা -2, তার মানে দুইটা সমান মানের না। ঠিক আছে, এটা +10 এটা -10 হলে তখন বুঝতাম সমান মানের, এটা +10 এটাও +10 তখন বুঝতাম সমান মানের, এখন সমান মানের না। সমান মানের না হলে অবশ্যই এদের মাঝখানে একটা পয়েন্ট আছে যেখানে হচ্ছে কি প্রাবল্য কত, সরি প্রাবল্য বলছি, এই চার্জটার উপর বল সমান হবে, ওর জন্য বল যা ওর জন্য বল তাই হবে। আবার এদের বাইরে আরেকটা পয়েন্ট আছে যেখানে হচ্ছে কি এর জন্য এর উপর বল যা এর জন্য এর উপর বল তা, সেম মানে সেম সেম বল হবে। কার উপর? ওর উপর। এবং সেই বিন্দুটা হবে এই দুইজনের মধ্যে যে ছোট, ও ছোট তো ওর পাশে বাইরে হবে। তুমি ক্যালকুলেশন করে ম্যাথ করে আসলে দেখবা। তো আমাদেরকে তো আর এখন বাইরেরটা চাই নাই, আমাদের চাইছে এদের সংযোজক রেখার কোথায়। তো সংযোজক রেখার উপর চাইলে এই যে দেখো এখন আমরা বাইর করব এগুলো, আর প্রশ্নগুলো মনে রাখি আমরা, তাহলে এখানে মুছে ফেলতে পারি, তাই না? যে হচ্ছে এদের সংযোজক রেখার কোথায় এত কুলম্ব চার্জের উপর উভয় চার্জের জন্য বল শূন্য হবে। এরপর চার্জটাকে স্পর্শ করে আগের অবস্থানে রাখা হলে এদের মধ্যকার পরিবর্তন, এদের মধ্যকার বলের পরিবর্তন কি হবে। তাহলে আমি এগুলো একটু মুছে এবার হচ্ছে আনসার করা শুরু করি। তোমরা যদি বলের গুলা পারো তাহলে প্রাবল্যের গুলাও দেখবা যে ইজি হয়ে গেছে, তাই না? এবার দেখো, এবার আমাদের হচ্ছে এদের মধ্যকার হচ্ছে মনে করি এই যে আমি বলছি এগুলা হচ্ছে কি মনে করি এভাবে করবা। Q1 চার্জ হতে, কোত্থেকে Q1 চার্জ হতে, Q1 চার্জ হতে x, দেখো ডান দিকে x দূরত্বে সংযোজক রেখার উপর P বিন্দুতে, কোথায়? P বিন্দুতে এই উভয় চার্জের জন্য
এই যে আচ্ছা Q3 টা কত দিছিলাম এটা তো ভুলে গেছি আল্লাহ। এখানে Q3 Q1 তো এখানে লেখা আছে, Q3 টা কত দিছিলাম রে? Q3 প্লাস 10 কুলম দিছিলাম মনে হয়, যদ্দূর মনে পড়ে প্লাস 10 কুলম। Q3 এটা উপরে লেখা থাকা লাগবে, Q1 জানি, Q2 জানি, Q3 টা পি বিন্দুতে উভয় চার্জের জন্য Q3 এর উপর বল সমান হবে। বল কি হবে? সমান হবে। এবার দেখো এখান থেকে আমরা যখন করব তাহলে বলো ওর জন্য Q1 এর জন্য কার উপর বল, আমি একবারে বিস্তারিত লিখছি, পরের অঙ্কগুলোতে আর বিস্তারিত লিখবো না। Q1 এর জন্য কোথায়? এই যে পি বিন্দু, এখানে পি বিন্দুতে কার উপর? Q3 এর উপর। Q3 এর উপর বল কি হবে বলো তো? F1। এটা হবে কত? সি দিয়েও লিখতে পারো যেহেতু শূন্য মাধ্যমে, সি বা কে যার যেটা ভালো লাগে। Q1 Q2 ডিভাইড বাই, এবার আসো এখানে চলো এখান থেকে এই দূরত্বটা কত ধরছি আমরা এখন x, তাহলে এটা কত বলো তো? এটা হচ্ছে 1 মাইনাস x, তাই না? এগুলো হচ্ছে অলরেডি অনেকে বুঝছো, যারা বুঝছো তারা টেনে টেনে ভিডিও দেখে ফেলবা, হ্যাঁ সামনের দিকে আগে তারপর এগুলো দেখবা, কারণ অনেকেই পারো এগুলো, তাই না? কিন্তু কথা যারা পারো না তারা মনোযোগ দিয়ে খুব সুন্দর করে দেখতে হবে। তাহলে Q1 এর জন্য পি বিন্দুতে Q3 এর উপর বল F1 ইকুয়াল টু, এই যে তাহলে দেখো এটা হচ্ছে x স্কয়ার, এটা থেকে দূরত্ব। আবার যদি বলি Q2 এর জন্য, তোমরা চলো আমি ডট ডট দিচ্ছি শর্টকাট করার জন্য, তোমরা ডট দিবে না কারণ এই লাইনের সাথে এই লাইনের কোনো সম্পর্ক নাই, তোমরা পুরো সুন্দর করে লিখবা। এই Q3 এর উপর বল F2, বারবার বলছি এই লাইনের সাথে এই লাইনের সম্পর্ক নাই, এই জন্য ডট দেওয়ার কোনো নিয়ম নাই, আমি দিচ্ছি, স্যার মানুষ তো ফাঁকিবাজি করতেছি। সি কিউ, এটা আসো, ও ভালো কথা, এখানে Q2 কেন দিছি এটা বলো? এখানে Q2 হবে, এটা Q1 আর এখানে কত আছে এখন? Q3 আছে, তাহলে এটা Q3 থাকলে এটার আর এটার মধ্যকার বল, তাহলে এটা Q1 Q3 হবে। আর Q3 আর এটার জন্য এটার, এই দেখো এখানে হচ্ছে হলো কি F2 হবে Q2 এবং হচ্ছে হলো কি Q3 এর বল, এটা হবে 1 মাইনাস x হোল স্কয়ার, ঠিক আছে? এই তো আমরা এখন সমান না, যখনই বিভব মানে বিভব না বলছি, যখন হচ্ছে দুইটা বল সমান বলবে, বল শূন্য বলবে, বা হচ্ছে প্রাবল্য দুইটা কোন বিন্দুতে দুইটা চার্জের জন্য প্রাবল্য সমান হবে অথবা প্রাবল্য শূন্য বলবে, এইসব অঙ্কগুলাতে আমরা হচ্ছে মাইনাস নিব না, চার্জের কি নিব না? মাইনাস নিব না। তাহলে আমাদের প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে F1 ইকুয়াল টু কি F2 কোথায় সমান হবে জানতে চাইছে, তাহলে দেখো সি Q1 Q3 ডিভাইড বাই হচ্ছে কি x স্কয়ার, সি Q2 Q3 ডিভাইড বাই 1 মাইনাস x হোল স্কয়ার। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি সি সি কাটা, দুই পাশ থেকে Q3 ও কেটে দেওয়া যায়, Q3 এর মান যদি দেওয়া নাও থাকে তাও অঙ্কটা করা যাবে। মানে আমরা তো Q3 10 কুলম ধরে নিছি বা ডিসি প্রশ্নের মধ্যে, এটা যদি না দিয়ে বলতো যে কোনো মানের একটি চার্জের উপর, তখন এটা কিউ ধরতাম, তখন কিন্তু এখানে দুই পাশ থেকে কাটাকাটি চলে যেত। তাহলে এখানে আমরা একটু এই পাশে করতেছি, দেখো তাহলে বাকি থাকে আর বা Q1 বাই x স্কয়ার Q2 বাই কি 1 মাইনাস x। এখানে দেখো তোমাদের কাজ হবে হচ্ছে এখানে অনেকে এমআরএস বল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করো, এটা ভুল প্রসেস, তুমি ভুল প্রসেস না মানে ভুল অ্যাপ্রোচ, তুমি হচ্ছে ওইভাবে করলে একটু তোমার মানে দ্বিঘাত সমীকরণটা একটু লম্বা হবে, ওইটা দ্বিঘাত দিয়ে সমাধান করা লাগবে। এখান থেকে তুমি এটাকে এভাবে চলো Q1 কে এখানে পাঠিয়ে দাও, এটাকে এখানে পাঠিয়ে দাও, তাহলে 1 মাইনাস x এটা হোল স্কয়ার, নিচে তো x স্কয়ার আছে, আর Q2 উপরে আছে, এই যে Q1 এটার জায়গায় চলে গেছে Q1, দেখো তাহলে পরের লাইনে এসে লেখা যায় না 1 মাইনাস x বাই x, এটাকে আমি এভাবে হোল স্কয়ার লিখতে পারি। আর Q2 এর জায়গায় Q2 কত, এখানে এই যে মাইনাসটা নিব না, এখানে এরকম সমানের অঙ্কগুলোতে আমরা মাইনাসকে কি করব, মাইনাস দ্বারা কি বোঝায়? আকর্ষণ বোঝায়, মাইনাসটাকে ইগনোর করব। তো এখানে মাইনাস ইগনোর করলে এটা হচ্ছে কত, দেখো উপরে 2 নিচে হচ্ছে 10, 2 ডিভাইড বাই কত 10, তাহলে মানে 1/5, তাই না? 1/5 মানে হচ্ছে 0.2 মনে হয়। তো এর পরের লাইনে আমরা করব কি দেখো, তো আমরা পরের লাইনে এসে এই যে এটা রুট করে ফেলবো, তাহলে 1 মাইনাস x বাই x ইকুয়াল টু হচ্ছে কত, এই রুট ওভার হচ্ছে কি 1/5, তো রুট ওভার 1/5 মানে হচ্ছে 0.2 মানে রুট ওভার 0.2, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা এই যখন রুট উঠাইছি মানে বর্গমূল করলাম তখন প্লাস মাইনাস আসবে না, তখন হচ্ছে কি 0.4472 এত, তাহলে বা এই জায়গায় হচ্ছে এটাই, সুতরাং এটা এটা। এখন এখানে একটু কিছু কিচ্ছা কাহিনী আছে, তুমি পরে দেখবা যে বইগুলা বা গাইডগুলাতে বিভিন্ন জায়গায় করছে কি এটা প্লাসটাই নিছে, সুতরাং হচ্ছে 1 মাইনাস x বাই x জাস্ট 0.4472 এটা নিয়ে x ধরে এখানে অঙ্ক করে ফেলছে, কাজ শেষ। কিন্তু এখানে তো কয়টা, দুইটা আসবে, কয়টা আসবে, দুইটা আসবে, দুইটা। কেউ চাইলে একটা দিয়ে করে ফেলতে পারবো, কোথায় সমান বলছে তো
এদের সংযোগ রেখার উপর একটা না একটা পয়েন্ট আছে যেটা সমান হবে, আরেকটা পয়েন্ট আসবে কোথায়, বাইরে। তো প্লাসটা যেটা প্লাস নিয়ে তুমি যখন কাজ করবা তখন হচ্ছে হলো সংযোগ রেখার অবস্থানটা এখানেই পাবা। তাহলে এখান থেকে দেখি এই প্লাস নিয়ে আমি দুইটাই করতেছি, প্লাস নিয়ে দেখো, প্লাস নিয়ে হচ্ছে 1 মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু এই, এটা হচ্ছে 0.4472, হ্যাঁ, বা এখান থেকে ক্যালকুলেশন করলে 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0.4472 এক্স, তাহলে এটাই পাশে গেলে প্লাস বা এই 1.4472 এক্স ইকুয়াল টু 1, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু দেখো তো কত আসে, 1 ভাগ 1.4472, এটা হচ্ছে 0.691 মিটার, এক্স এর মান এটা। আবার কেউ যদি ধরো মাইনাস নিয়ে কাজ করতে চাও, মাইনাস নিয়ে করো, করলে এরপরে কি আসবে উত্তর আমরা সুন্দর করে বুঝে শুনে দিব এই জায়গায়। এবার আসো এখানে মাইনাস নিয়ে করলে 1 মাইনাস এক্স ডিভাইড বাই হচ্ছে কি এক্স, এ পাশে এটা কত মাইনাস 0.4472, দেখি এটা হচ্ছে কি আমাদের ভিডিওতে এটা আসতেছে এই পার্টটা, দেখি হ্যাঁ আসতেছে, কারণ অনেক সময় হচ্ছে ভিডিওতে এইটুকু কাটা পড়ে যায় আমার ভিডিওতে। এবার আসো দেখি এটা এখানে যদি করো 1 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস 0.4472 এক্স, এটা গুণ করে দিলাম, তাহলে বা এটা প্লাস হয়ে গেলে তাহলে 1 ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি হলো 1 মাইনাস হচ্ছে হলো 0.4472, এটা আমি 0.5528 এক্স দেখতে পাচ্ছি, সুতরাং এক্স ইকুয়াল টু 1 মাইনাস 0.5528, 1 ভাগ হচ্ছে আনসার আমি দেখতে পাচ্ছি এটা 1.81 মিটার, তাহলে এক্স এর মান কয়টা পাইলাম, দুইটাই প্লাস আসছে। আবার প্রথমটা প্লাস মানে প্লাস নিয়ে করলে সবসময় দেখবে এটা প্লাস পজিটিভই আসতেছে, মাইনাস নিয়ে করলে অনেক সময় প্লাস আসে, অনেক সময় দেখবে যে মাইনাস আসে। এবার এটার অবস্থানটা এবার ব্যাখ্যা করতে হবে ক্লিয়ারলি তোমাকে, বলো এদূর বুঝছো সবাই, নোট করা হয়েছে, এদূর নোট করা হইলে এবার এটাকে আমরা হচ্ছে কি এই আমাদের এগুলো সব হচ্ছে কি মুছে ফেলবো, এগুলো এই যে এগুলো মুছে আমরা হচ্ছে এখন ক্যালকুলেশন তোমরা তুলে ফেলতে হবে, তোমাদের তো ভিডিও আছে পজ করে তুলে ফেলবা। এইবার আসো এইটা দ্বারা হচ্ছে আসলে কি বোঝাচ্ছে, এক্স এর মান দুইটা, পরীক্ষা দেখবা বারবার বলছি এই যে এক্স এটা দোনোটা পজিটিভ আসছে মানে হচ্ছে আমরা তো এদিকে ধরছি না Q1 চার্জ হতে, ডান দিকে এক্স দূরত্বে সংযোজক রেখার উপর পি বিন্দুতে উভয় চার্জের জন্য Q3 এর উপর বল সমান হবে, তাহলে এদিকে ধরছি আমি ধরছি এক্স, এইদিকে ডান দিকে এক্স ডান দিকে ধরে এটা করছি কি পুরাটা 1 মিটার থেকে এই এক্সটা বাদ দিয়ে এটা নিছি, তাহলে এক্স এর মানগুলো পজিটিভ আসছে মানে হলো দোনোটা বিন্দু এইদিকে, তবে এইটুকু দূরত্ব কত 1 মিটার, তো এটা যে 0.691 মিটার আসছে, তাহলে এটা থেকে 0.691 মিটারটা কি অবশ্যই 1 মিটারের কম, তার মানে এখানে কোথাও আছে। কিন্তু আরেকটা আসছে কত 1.81, এটা তো 1 মিটার, তাহলে এটা থেকে 1.81 পজিটিভ প্লাস আসছে মানে ডান দিকেই আছে বিন্দুটা, তাহলে 1.81 এর অবস্থান কোথায় হবে, এটা তো 1, তাহলে 1.81 এখানে কোথাও, কথা বুঝিও। তার মানে আমাদের এই দুইটা চার্জের জন্য যে আমি বলছিলাম দুইটা বিন্দু আছে যেখানে হচ্ছে উভয় চার্জের জন্য যে কোনো মানের চার্জের উপর সেটা প্লাস 10 কুলম্ব হোক, 1 কুলম্ব হোক, 2 কুলম্ব হোক, যত কুলম্ব চার্জের জন্যই হোক সেখানে বল কি হবে, সমান হবে। তাইলে এখানে একটা পয়েন্ট আছে, আরেকটা পয়েন্ট আছে এই দুইজনের বাইরে, মানে এই দুইজনের বাইরে হয় এই পাশে অথবা এই পাশে, এবং আমি ট্রিকের মাধ্যমে বুঝছিলাম যে এই দুইজনের মধ্যে ও ছোট, তো তাহলে এই পাশে কোথাও হবে সমানটা, মানে এই পাশে কোনো বিন্দুতে হবে, এবং সেটা কি প্রমাণ পাইছো, দেখো কিভাবে প্রমাণ পাইলাম, এই 1.81 এটা প্লাস আসছে, তার মানে এই চার্জ থেকে ডান দিকে, যদি মাইনাস আসতো এই চার্জ থেকে বাম দিকে, এদিকে যদি মাইনাস আসতো, মাইনাস আসলে এদিকে তুমি বলো স্যার প্লাস আসলে এদিকে কেন, মাইনাস আসলে এদিকে কেন, প্লাস এদিকে কারণ আমরা ধরছি, ধরার সময় ডান দিকে এদিকে এক্স ধরছি এইদিকে, তাহলে মাইনাস আসার অর্থ হলো বিন্দুটা ওই পাশে, ঠিক আছে। তো আমাদেরকে বলছে এটা কি সংযোজক রেখার উপরে, তাহলে এটা কি বলতো, সংযোজক রেখার উপর, আচ্ছা, আর এটা হচ্ছে কি সংযোগ রেখার বাহিরে, সংযোজক রেখার বাহিরে, তাহলে আমাদেরকে যখন আমরা বুঝবো সংযোগ রেখার ভিতর উপরে কোনটা বাইরে কোনটা, তাহলে এই অবস্থানে হচ্ছে কি এই Q3 চার্জের উপর এর জন্য বল যায়, এর জন্য বলও কি সেম হবে, তাহলে উত্তর লিখবা শুধু এখানে এইটা। যদি তোমার প্রশ্ন করতো কোথায় উভয় চার্জের জন্য মানে ওর জন্য এবং ওর জন্য প্লাস 10 কুলম্বের উপর বল সমান হবে, তাহলে আমাদেরকে বলতে হতো এভাবে যে হচ্ছে
এই চার্জ থেকে এত এত এই যে 0.691 মিটার ডান দিকে এদের সংযোজক রেখার উপরে পি বিন্দুতে প্রাবল্য কি হয়, সরি বল, উভয় চার্জের জন্য বল সমান হয় কার উপর, ওর উপর। এবং প্লাস এই যে Q1 চার্জ হতে 1.81 মিটার ডান দিকের চার্জ দ্বয়ের সংযোজক রেখার বাহিরে কিউ বিন্দুতেও কি হয়, উভয় চার্জের জন্য, এর জন্য এবং এর জন্য এর উপর বল কি হয়, সমান হয়। তাহলে কয়টা অবস্থান হতো তখন, উত্তর দুইটা হতো। কথা কি বোঝা গেছে? আর যদি একটা মাইনাস আসতো, এটা কখনো দুটোটা মাইনাস আসবে না, একটা প্লাস একটা মাইনাস আসবে, ঠিক আছে। আর যদি হচ্ছিল কি দুটোটা সমান মানের হয়, মানে একটা +10 একটা -10 অথবা দুটোটাই +10 অথবা দুটোটা -10, তাহলে দেখবা একটার জন্য প্লাস আসবে, প্রথমটার জন্য তুমি যখন প্লাস নিয়ে করবা তখন দেখবে একটা ভ্যালু আসতেছে এবং ঠিক সেটা মাঝখানে হবে, মানে এটার দূরত্ব যদ্দূর তখন ঠিক দেখবা যে এক্স্যাক্টলি হচ্ছিল কি অর্ধেক আসবে। আর মাইনাস নিয়ে করলে তখন দেখবা যে এক্স রাশিটা থাকতেছে না, দুই পাশ থেকে এক্স চলে যাচ্ছে, মানে কোনো এখানে এক্স এর ভ্যালু বেরোবে না। এর অর্থ হলো এখানে দুটোটা যদি হচ্ছে চার্জ যদি সমান মানের হয় তাহলে এদের বাইরের কোনো বিন্দুতে হচ্ছে কি হবে না, বল সমান হবে না। প্রাবল্যগুলোর ক্ষেত্রে সেম কনসেপ্ট, বারবার বলছি, বলের অঙ্ক আর প্রাবল্যের অঙ্ক সেম সেম, ঠিক আছে, একই নিয়ম মেনে করতে হবে। তাহলে এখানে লেখার সময় তুমি এভাবে লিখবে যে Q1 চার্জ হতে এত 0.691 মিটার ডান দিকে হচ্ছে হলো কি পি বিন্দুতে Q1 এবং Q2 এর জন্য Q3 এর উপর বল সমান। আবার Q1 থেকে 1.81 মিটার ডান দিকে Q1 এবং Q2 এর সংযোজক রেখার বাহিরে Q বিন্দুতে Q1 এবং Q2 এর জন্য Q3 এর উপর বল সমান হয়, ঠিক আছে। এই দুইটা মিলে। আর যদি একটা এটা একটা প্লাস আসতো একটা মাইনাস, তাহলে বলতাম Q1 চার্জ হতে এতটুকু ডান দিকে সংযোগ রেখার উপর পি বিন্দুতে হচ্ছে হলো কি Q1 এবং Q2 এর জন্য Q3 এর উপর বল সমান হয়। ধরো পরেরটা হচ্ছে মাইনাস আসছে, তাহলে বলবো Q1 চার্জ হতে এটা মাইনাস, ধরো -1.81 আসছে, তাহলে বলবো মাইনাস দ্বারা বোঝা হচ্ছে কোন দিকে, বাম দিকে, তাহলে বলবো Q1 চার্জ হতে 1.81 মিটার বামে, এখানে 1.81 মিটার বামে, বা মাইনাস দ্বারা শুধু বাম বোঝাচ্ছে, বাম দিকে বা সংযোগ রেখার Q1 এবং Q2 সংযোজক রেখার বাহিরে এখানে Q বিন্দুতে কি Q1 এবং Q2 এর জন্য Q3 এর উপর বল সমান হয়। তাহলে দুই জায়গায় কোথায় সমান বলে ফেললাম, দেখছো। যদি তোমারে বলে শুধু সংযোজক রেখার উপর, তাহলে উত্তর এটা দিয়ে শুধু প্লাস নিয়ে কাজ করলেই হবে। যদি বলে যে কোথায় সমান হবে, তাহলে প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে একবার কাজ করতে হবে। মাইনাস নিয়ে কাজ করলে কখনো দেখবা যে হচ্ছে হলো কি পজিটিভ আসতেছে, কখনো নেগেটিভ। পজিটিভ আসার অর্থ হলো এটা থেকে হচ্ছে হলো কোন দিকে, ডান দিকে, এটা থেকে কি ডান দিকে, ডান দিকে সংযোগ রেখার বাইরে দেখবা যে এই এদের মধ্যবর্তী দূরত্ব যেটা ওটা হচ্ছে বড় আসতেছে এটা। আর এই পাশে দেখবা একটা আসতেছে, সেটা হচ্ছে হলো মাইনাস আসতে পারে, মাইনাসটা এদের সংযোগ রেখার দূরত্ব যা তার চেয়ে কম আসতে পারে, বেশি আসতে পারে, কিন্তু সামনে মাইনাস থাকবে একবার। মাইনাস থাকার অর্থ হলো এটা হচ্ছে হলো কি, এটা হচ্ছে হলো কি এই বাম দিকে। এটা কখন ঘটবে জানো, আমি তাও বলে দিচ্ছি ট্রিক অনুযায়ী। এই দুইজনের মধ্যে যদি এটা ছোট হয়, এটা ছোট হইলে দেখবা যে ওই যে মাইনাস নিয়ে যখন কাজ করবা তখন এক্সট্রা দেখবা নেগেটিভ আসবে, এটা ছোট হলে। কারণ আমরা জানি দুইটার মধ্যে এদের সংযোজক রেখার মধ্যে কোথাও না কোথাও একটা পয়েন্ট আছে যেখানে উভয় চার্জের জন্য প্রাবল্য আবার উভয় চার্জের জন্য বল সেম হয়, সেম সেম, মানে বল আর প্রাবল্যের কনসেপ্ট সেম। তাহলে এখানে বলগুলো এটার জন্য Q3 এর উপর যা বল এটার জন্য Q3 বল, এদের মাঝখানে একটা পয়েন্ট আছে, আর একটা পয়েন্ট আছে এদের দুজনের বাইরে। এই পাশে এটা যদি ছোট হয় তাহলে এই পাশে হবে হচ্ছে কি সেই আরেকটা বিন্দু, আর যদি এটা ছোট হয় তাহলে এই পাশে হবে আরেকটা বিন্দু। তো এটা যদি ছোট হয় তাহলে দেখবা যে হচ্ছে এই যে আমাদের এখানকার এক্সট্রা কি আসবে, এটার সামনে একটা মাইনাস আসবে। আর যদি হচ্ছে কি এটা ছোট হয় তাহলে দেখবে এটার সামনে প্লাস আসতেছে, তবে সেই প্লাস আসার অর্থ হলো প্লাসটা আসবে হচ্ছে চার্জ এক্স এর মানটা আসবে এই দুইজনের মধ্যকার দূরত্ব যা এই যে 1 মিটার তার চেয়ে বড় আসবে। দেখবা এই দেখো অলরেডি আসছে কিন্তু আমাদের 1.81, এটা কি 1 এর চেয়ে বড় না? এভাবেই কিন্তু আমাদের এগুলা কি সমাধান করতে হবে। এবার আসো, বলছে না কোথায়, এরপরে গ নাম্বার প্রশ্নে বলছে কি, বলছে গ নাম্বার প্রশ্নে বলছে কোথায় শূন্য হবে। ভাই এই শূন্য হবে কোথায়, এটা পারলে, আমি বারবার বলছি বিভবের অঙ্কগুলো এই বলের অঙ্কগুলো পারলে প্রাবল্যের অঙ্কগুলো পারবো আমরা, তাই বলের অঙ্কগুলোতে আমি হচ্ছে একটু ডিটেইলস বলতেছি। এবার দেখো এখানে প্রথমে কোথায় শূন্য হবে এটা জানতে চাইলে যে এই চার্জের উপর +10 কুলম্ব চার্জের উপর Q1 এবং Q2 মানে উভয় চার্জের জন্য বল কোথায় শূন্য হবে। এই অঙ্কগুলো যতই বলুক বল কোথায় শূন্য হবে, তোমাকে আগে বের করতে হবে কোথায় সমান হবে। সমান যেই জায়গায় হবে সেটাই হচ্ছে আগে বের করা লাগবে। সমান বের করবো কেন, দেখো দুইটা বলের লব্ধি অথবা দুইটা প্রাবল্যের লব্ধি,
প্রাবল্যের অঙ্কগুলোর মধ্যে প্রাবল্য লাগবে, আর বলের অঙ্ক করতেছি আমরা বল লাগবে। দুইটা বলের লব্ধি মানে যোগফল মানে রেজাল্ট। তো এদের কোন একটা বিন্দুতে এর জন্য বল ওর জন্য বল, মানে ওর উপর যদি এর জন্য বল এর জন্য বল, দোনোজনের বলের যোগফলটা শূন্য হতে হবে। আর আমরা জানি ভেক্টর রাশির ক্ষেত্রে বলের যোগফলটা কেমন হয় বলতো? বলের যোগফল হবে, কথা বুঝিও, দুইটা বল যদি একই দিকে কাজ করে তাহলে তাদের বলের যোগফল হবে ডিরেক্ট যোগফল। মানে ধর একটা 10 নিউটন আর একটা 10 নিউটন, তাহলে বা ধরো 20 নিউটন একটা 20 নিউটন আর একটা 10 নিউটন, তাহলে তাদের যোগফল হচ্ছে 30 একই দিকে কাজ করলে। বাট বিপরীত দিকে কাজ করলে একটা 20 একটা 10, তাহলে এদের যোগফল হবে কত? 20 থেকে 10 বাদ যাবে, বাকি 10 হচ্ছে তাদের যোগফল। ঠিক আছে, বিপরীত দিকে কাজ করলে একই জাতীয় ভেক্টর রাশি, তখন তাদের যোগফলটা হচ্ছে তাদের বিয়োগফলের সমান। যোগফল হবে বিয়োগফল যদি বিপরীত দিকে কাজ করে। আর দুইটা যদি একই দিকে কাজ করে, দুইটা বল যদি একই দিকে কাজ করে, তাহলে তাদের যোগফল হবে তাদের যোগফলের সমান। এই জিনিসগুলো ভেক্টর নিয়ম অনুযায়ী মানে হিসাব করতে হবে। তোমরা চলো ইন্টারে উঠলে সামান্তরিক সূত্রের সাহায্যে এগুলা করবা, বুঝছো? এখন আপাতত এগুলো দরকার নাই, এখন হচ্ছে নর্মাল যে কনসেপ্টের কথা বলছি সেটা দিয়ে চিন্তা করো। স্যার এরপরে যদি আমরা এখান থেকে হচ্ছে কি করি এগুলাকে, তাহলে আগে কোথায় সমান হবে? শূন্য হওয়ার জন্য এবার আসে শূন্যের কথা বলতে ভুলে গেছি। শূন্য হবে কখন? ওই যে বললাম ধরো 20 নিউটন একই দিকে কাজ করছে, তাহলে তাদের যোগফল কত হবে? 40, কারণ একই দিকে তোমরা যোগ। এদিক থেকে একটা 20 এদিক থেকে একটা 20 কাজ করতে, তাহলে তাদের যোগফল কত? বিপরীত দিকে কাজ করলে দুইটা ভেক্টরের যোগফল হচ্ছে তাদের বিয়োগফল, তাহলে 20 20, তাহলে 20 বিয়োগ 20 মানে কত? শূন্য, তাহলে তাদের যোগফল শূন্য। দেখো যদি হচ্ছে একটা বড় হয় একটা ছোট হয়, তাহলে তাদের বিয়োগফল কখনো শূন্য হবে? মানে এভাবে চলো বিপরীত দিক থেকে আসলে যোগ সমান হোক বিপরীত হোক, দেখো সমান হোক না হোক, একটা 10 একটা 5, তাহলে যোগ একই দিকে কাজ করলে যোগফল কত? 15। কিন্তু বিপরীত দিক থেকে আসলে একটা 10 একটা 5, তাহলে তাদের বিয়োগ যোগফল কত হবে? 5, কারণ 10 থেকে 5 বাদ যাবে বিপরীত। আচ্ছা দুইটা বিপরীত দিক থেকে আসতেছে, একটা 10 আর একটা 10, তাহলে 10 10 বিয়োগ হয়ে কত হয়ে যাবে? শূন্য। তার মানে কোন বলের উপর একটা চার্জের উপর বলের উপর বলছে কোন একটা চার্জের উপর, এইখানের একটা চার্জের জন্য বল আর এখানের জন্য একটা চার্জের উপর বল, কোনটার বল সমান এবং বিপরীত হলে তবেই ওই মাঝখানের চার্জটার উপরে মোট বল বা যোগফল, বলের যোগফল কত হবে? শূন্য হবে। বুঝো নাই? দেখো এদিক থেকে 10 কাজ করছে, এদিকে 10, যদি এই 10 জনটা একই দিকে কাজ করে তাহলে 10 10 20, কিন্তু 10 জনটা বিপরীত দিকে কাজ করে বিধায় এরা শূন্য হয়ে যাবে, কারণ সমান সমান বিপরীত। তাইলে কোন জায়গায় মানে ভেক্টর রাশির দুইটা ভেক্টর রাশির যোগফল শূন্য হইতে হলে তাদের মান সমান এবং দিক বিপরীত হইতে হবে। দিক কি? বিপরীত। তাইলে এই যে আমাদের এর জন্য বল আর এর জন্য বল আমাদের কয় জায়গায় সমান হয়? দুই জায়গায়। এখানে এই অবস্থানটা কোথায়? আমরা বললাম একটু আগে করলাম যে এই অবস্থানটা হচ্ছে কোথায়? এই অবস্থানটা হচ্ছে এখানে কোথাও, এই অবস্থানটা হচ্ছে এখানে কোথাও। তাহলে এই x এর মানটা কত? এই যে 0.691। তাহলে পি বিন্দুতে এবার আসো, এখানে আমাদের যে চার্জটা আছে সেটা প্লাস 10 কুলম। এই প্লাস কে কি করবে বলতো? এই প্লাস 10 কে বিকর্ষণ করবে না? তাহলে বলো ওর জন্য Q1 এর জন্য এই বিন্দুতে পি বিন্দুতে এখানে বলতে হবে তুমি কোন আগে ওদের অবস্থানগুলো বলতে হবে কোন কোন অবস্থানে সমান হচ্ছে, এরপরে বলতে হবে পি বিন্দুর ক্ষেত্রে পি বিন্দুতে এই যে দেখো ওর জন্য ওর উপর বল হবে এইদিকে F1। আচ্ছা এই মাইনাস এখানকার প্লাস 10 কে নিজের দিকে আকর্ষণ করবে না? তাহলে এইদিকে F2 হবে ওর নিজের দিকে আকর্ষণ। তাহলে বলো তো পি বিন্দুতে F1 এবং F2 মান সমান, কারণ আমরা অলরেডি বাইর করছি সেটা, কারণ এই বিন্দুতে সমান হয় আমি জানি। এই চার্জের জন্য বল যা, এই চার্জের জন্য বল তা, কার উপর? Q3 এর উপর। তাইলে এখন বলো এই জায়গায় যদি ওর জন্য বল আর ওর জন্য বল সমান, কিন্তু দেখো তো দিক দুটোটা কি সেম সেম না? তাহলে বলবো এখানে পি বিন্দুতে Q1 এবং Q2 এর জন্য Q3 এর উপর বলদের মান সমান এবং দিক একই, যার কারণে পি বিন্দুতে Q1 এবং Q2 এর জন্য Q3 এর উপর লব্ধি বল বা মোট বল শূন্য হবে না, কারণ এরা যোগ হয়ে যাবে, তো শূন্য হবে না। কথা কি ক্লিয়ার? আবার কিউ বিন্দুর ক্ষেত্রে এই জায়গায় এবার হিসাব করবা, এটাকে একটু এভাবে দাগ টেনে নিতে পারো। হ্যাঁ, কিউ বিন্দুর ক্ষেত্রে কিউ বিন্দুর মানে ওই যে এই চার্জ হতে কত 1.81 মিটার ওই পাশে। তাহলে দেখো এই বিন্দুতে কিউ বিন্দুতে Q1 এবং Q2 এর জন্য, বাংলা কথাগুলো আমি যেভাবে বলতেছি এভাবে খাতায় নোট করবে, Q1 এবং Q2 এর জন্য কিউ বিন্দুতে কি হবে? Q3 চার্জের উপর বল ধরে সমান হবে।
এবার দিক বলতে হবে, এবং দিক কেমন, দিক দেখি আগে, দিকটা একটু তোমরাই আমাকে বলো। এই -2 কুলম এখানকার এটা Q2 তো, তাহলে ও নিজের দিকে কি করবে, টানবে না এরে মাইনাস, এটা প্লাস 10 কুলম যারা রাখছো তুমি এই +10 কুলম, তাহলে মাইনাস ওরে নিজের দিকে টানবে, তাহলে E2 টা কোন দিকে, এই দিকে নেই, মানে এই চার্জের দিকে। এটা +10 কুলম, এখানে আছে +10 কুলম, তাহলে এই +10 কুলম ওরে কি করবে, ঠেলা মারবে, বিকর্ষণ অনেক দূরে আর কি, দূরে হোক অনেক, কিন্তু ঠেলা মারবে। তাহলে বলো তো এটা কোন দিকে হবে, E2 E1। তাহলে বলো কিউ বিন্দুতে Q1 এবং Q2 এর জন্য Q3 এর উপর বলদ্বয়ের মান সমান এবং দিক বিপরীত, যার কারণে কিউ বিন্দুতে Q1 এবং Q2 চার্জের জন্য Q3 এর উপর লব্ধি বল বা মোট বল 0 হবে। ঠিক আছে, এইভাবে সিদ্ধান্ত দিতে হবে। কথা বোঝা গেছে? মাইনাস আসলে কি করতাম, যদি একটা মাইনাস আসতো, মাইনাস আসতো এখানে, কোথায় বলো তো, মাইনাস আসলে এখানে, তো মাইনাস আসলে এখানে, কথা বুঝিও, মাইনাস যদি আসে এই পাশে, তাহলে এখানে প্রথমে এই বিন্দুটাতে চেক করতাম, এর জন্য বলের দিক কোন দিকে, ও এগুলো ই দিয়ে লিখছি, বলে না, এগুলা এফ এফ দিয়ে হবে, প্রাবল্য না তো, এগুলা এগুলো হচ্ছে কি হবে বলতো, এটা F2 এটা F1। ঠিক আছে, এগুলো প্রাবল্য না, প্রাবল্য অঙ্কগুলো একদম সেম টু সেম, তাহলে প্রাবল্য বলের গুলা পারলে প্রাবল্যের গুলা পারবা ইনশাআল্লাহ। দেখো প্রাবল্যের জন্য জাস্ট শুধুমাত্র আমরা অটোমেটিক এখানে হচ্ছে কি Q3 টাকে কত +1 ধরে নিব মনে মনে, এটা প্রাবল্য যেমন বলে না, আমরা জানি যে বিন্দুতে প্রাবল্য বের করতে হয় ওই বিন্দু হচ্ছে কি, ওই বিন্দু মনে মনে 1 কুলম চার্জ ধরে নেওয়া হয় আর কি। আচ্ছা দেখো, এটা প্রথমে তো পরিচয় বলবা, x দুইটা আসবে, একটা প্লাস আসবে একটা মাইনাস, প্লাসটা হচ্ছে এইদিকে এখানে কোথাও, আর মাইনাসটা হবে এখানে, তবে কোথায়, এটা থেকে কতটুকু ডান দিকে পি বিন্দুতে উভয় চার্জের জন্য বল সমান হবে, আবার এটা থেকে মাইনাস যেটা আসবে এটা থেকে এত মিটার বামে এই বিন্দুতে হচ্ছে কিউ বিন্দুতে হচ্ছে কি উভয় চার্জের জন্য Q3 এর উপর বল সমান হবে। তখন এই পি বিন্দুতে ওর জন্য বলের দিক, ওর জন্য বলের দিক দেখবা, যদি বিপরীত দিকে হয় তাহলে এখানেই 0 হবে। স্যার এখানে 0 হয়ে গেলে অপরটার কথা বলতে হবে, দোনোটার কথা বলবা। এখানে দেখবা যে এই Q1 এবং Q2 এর জন্য এখানে বলদ্বয়ের মান কি, মান সমান, এর জন্য দিক চিত্রের মধ্যে এভাবে ইন্ডিকেট করে দেখাবা, তারপর বলবা যেহেতু দিক একই দিকে তাইলে 0 হবে না, যদি বিপরীত দিকে হয় তাহলে 0 হয়ে যাবে এখানে। আবার এর ওই কিউ বিন্দুতে, এখান থেকে যত দূরে ওই যে কিউ বিন্দুটা, কিউ বিন্দুতে এর জন্য বলের বা প্রাবল্যের দিকটা দেখবা, এর জন্য বলের দিকটা বা প্রাবল্যের দিকটা দেবো, বলের কথা বললে বলের অঙ্ক, প্রাবল্য করলে প্রাবল্যের, একই কনসেপ্ট। তাহলে এর জন্য হচ্ছে এখানে দেখবা, এখানে +10 কুলম ধরো যদি হয়, তাহলে সাপোজ এখানে হচ্ছে কি, এ যদি এরা আকর্ষণ করে তাহলে এটা নিজের দিকে হবে, আর ও যদি আকর্ষণ করে তাহলে ওর দিকে হবে, অথবা ও যদি বিকর্ষণ করে তাহলে এই দিকে হবে বলের দিক, এ যদি ওরে বিকর্ষণ করে, এরা সমধর্মী হলে ও বিকর্ষণ করবে এই দিকে, তখন হচ্ছে দেখবা এর জন্য এর উপর বল আর এর জন্য এর উপর বল পরস্পর বিপরীত নাকি একই দিকে, যদি একই দিকে হয় তাহলে এই জায়গায় 0 হবে না, কিউ বিন্দুতে 0 হবে না। ঠিক আছে, আর যদি হচ্ছে বিপরীত হয় তাহলে 0 হবে। ঠিক আছে, আরো কিছু শর্টকাট ট্রিক তোমরা মনে রাখতে পারো, সেটা হলো চার্জ দুইটা যদি সমধর্মী হয়, ধরো দোনোটা প্লাস, তাহলে এদের মাঝখানে একটা বিন্দু আছে যেখানে হচ্ছে কি সমান হবে, বাইরে আরেকটা বিন্দু থাকবে, ছোট চার্জের অপর পাশে হচ্ছে কি আরেকটা বিন্দু আছে যেখানে সমান হবে। তবে মনে রাখবে দোনোটা যদি প্লাস হয় এদের মাঝখানেই কি হবে, 0 হবে, সমানও হবে 0 হবে। আবার যদি দোনোটা মাইনাস হয় তাও মাঝখানে একটা বিন্দু আছে যেখানে সমানও হবে আবার 0 হবে, কারণ ওর জন্য এই যেদিকে হবে এর জন্য তার বিপরীত দিকে হবে, দেখবা। আর যদি একটা প্লাস হয় একটা মাইনাস হয় তাহলে এদের মাঝখানে সংযোজক রেখার উপর যে কোনো একটা বিন্দু এরকম আসবে, মান আসবে x এর মান, যেটা হবে এই এদের দুইজনের মধ্যকার দূরত্বের চেয়ে কম, কিন্তু সেই বিন্দুতে কি হবে না, এদের দিক বিপরীত হবে না, যার কারণে হচ্ছে এদের কি হবে না বলতো, এখানে হচ্ছে এই দিক বিপরীত না, দিক একই, যার কারণে এদের এই মান, এরা যদি দুইটা বিপরীতধর্মী হয় তাহলে এদের মাঝখানে এমন একটা বিন্দু আছে যেখানে সমান আসবে, কিন্তু হচ্ছে কি দিক বিপরীত আসবে না, দিক একই দিকে হবে, হয় এদিকে হবে দোনোটা অথবা দোনোটা এদিকে হবে, তখন এদের এখানে যোগফল হবে ডিরেক্ট, মানে হচ্ছে একই দিকে কাজ করবে, তো তাহলে মোটটা হবে তাদের যোগফলের সমান। ঠিক আছে, আবার অনেকে এই জায়গায় প্রশ্ন করে স্যার এখানে কি মাইনাস সহ নিব, মাইনাস, আমরা মাইনাস পুরোপুরি হচ্ছে কি এই ভালো কথা, এখানে হচ্ছে কি এই মানগুলো হচ্ছে আমরা বের করেও দেখাইতে পারবো মোট যোগফল কত আসবে, আমি একটু পরে দেখাবো। দেখো আবার যদি হচ্ছে কি, তাহলে এখানে বললাম হচ্ছে এখানে এই দুইটা যদি হচ্ছে একটা প্লাস একটা মাইনাস হয়, এখানে হইতে পারে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস হলে তাদের এদের মাঝখানে হচ্ছে কোথাও কি হবে না, এই 0 হবে না, সমান হবে, একটা বিন্দু আছে, হয় এই পাশে বাইরে সমান 0 হবে অথবা এই পাশে বাইরে 0 হবে। আর যদি দুটোটা প্লাস হয় তাহলে এদের মাঝখানে একটা বিন্দু তো সমান হবেই, মানে এই দুইজনের মধ্যে যেটা হচ্ছে এদের মাঝখানে সেইটাতেই দেখবা যে হচ্ছে কি বিপরীত হওয়ার কারণে 0 হয়ে যাচ্ছে।
আর যেটা হচ্ছে হলো কি, যদি দুটোটা মাইনাস হয় তাও এখানে কোথাও শূন্য হবে। সমধর্মী চার্জ থাকলে এখানে এখানে যেই ধরনের আমি প্লাস চার্জ রাখি মাইনাস চার্জ রাখি 1 কুলম রাখি 10 কুলম রাখি 5000 কুলম রাখি যা ইচ্ছা রাখি, জনরাই যদি সেম ধর্মের হয় এখানে সংযোগ রেখার এই জায়গার উপরে এই সংযোগ রেখার উপরে সমানও হবে শূন্যও হবে। কিন্তু এদের বাইরে একটা বিন্দু আছে, এই দুজনের মধ্যে যেটা ছোট চার্জ সেটার বাইরে একটা বিন্দু আছে যেখানে কি হবে সমান হবে কিন্তু শূন্য হবে না। কিন্তু এই চার্জ গুলা যদি হচ্ছে এরকম বিপরীত ধর্মী হয় তাইলে এদের মাঝখানে একটা পয়েন্ট আছে যেখানে কি হবে সমান হবে, বাইরে কোনো এই সাইডে অথবা এই সাইডে মানে ছোট চার্জটার পাশে পিছনে একটা বিন্দু আছে যেখানে সমান হবে। কিন্তু দোনোটা বিপরীত ধর্মী চার্জ হইলে কোনোভাবে এদের মাঝখানে দেখবা যে হচ্ছে কি হচ্ছে না শূন্য হবে না, শূন্যটা ওই যে আরো একটা যেটা মানে ছোট চার্জের পিছনে এই পাশে অথবা এই পাশে ছোট চার্জ এই দুজনের মধ্যে যেটাই ছোট চার্জের অপর পাশে যে আরেকটা পয়েন্ট পাইছো তুমি যেখানে হচ্ছে উভয় চার্জের জন্য বল সমান হবে অথবা প্রাবল্যের অঙ্কে প্রাবল্য সমান হবে, সেই বিন্দুতেই দেখবা যে হচ্ছে কি লব্ধি বল শূন্য হবে। মনে থাকবে এই জিনিসগুলা, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার বলছি, অনেকবার বিরক্তিকর লাগলে শুনতে হবে একটু, বা একই কথা 3 বার 4 বার বলতেছি কারণ তোমাদের যেন হচ্ছে কি এগুলা হ্যাবিচুয়াল অভ্যাসের মধ্যে চলে আসে। তাহলে কোথায় শূন্য হবে বুঝে ফেললাম তো। এই অঙ্কের জন্য আমি বাংলা যে কথাগুলো বলছি ওইগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখে দিবা চিত্রের মধ্যে। এই যে পি বিন্দুর ক্ষেত্রে E1 F1 F2 দিয়ে দেবা, আবার হচ্ছে এখানে কি এই Q2 এর জন্য হচ্ছে এই Q বিন্দুর জন্য হচ্ছে F1 F2 দেখাই দিবে। এবার এই পাশে আসলে এই পাশে এভাবে হচ্ছে দেখা দিতে হবে। একই দিকে হবে কখন প্লাস চার্জ এখানকার যেই বিন্দুতে তুমি হচ্ছে কি বল বাই করতেছো এই বিন্দুতে তুমি কার রাখছো +10, তাহলে এই এটার জন্য তুমি ওখানে দেখবা এটা এটা ফিক্স, এটার জন্য চিন্তা করে লাভ নাই, ও তো এখান থেকে এদিকে ঠেলা মারবে ওইটা হিসাব করে লাভ নাই, ওর জন্য তুমি ওই বিন্দুতে বের করছো তাহলে ও ওই বিন্দুটার চার্জটাকে ঠেলা মারবে, তাহলে এর জন্য দিক হবে এই দিকে, এটা মাইনাস, এখানে যদি আমি প্লাস চার্জ রাখি এই মাইনাস এই প্লাসকে নিজের দিকে টানবে তাহলে ওর জন্য বল হবে নিজের দিকে, ও যেহেতু টানবে মাইনাস চার্জ টানে প্লাস চার্জ বিকর্ষণ করে কারে প্লাস রে, আবার মাইনাস মাইনাসকে বিকর্ষণ করে প্লাস প্লাসকে বিকর্ষণ করে, তাই না? এগুলো মাথায়, তাহলে এগুলো হচ্ছে কি গেল আমাদের আমাদের বলের পার্টটা এখনো আমার শেষ হয় নাই কিন্তু অনেকেই মনে করতেছে এক ক্লাসে সব শেষ করে বলবো, আমি সবগুলো জিনিস একদম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তোমাদের। আমাদের যদি এখন বলে স্যার আমি একটু এভাবেও চিন্তা করি, আমি তোমাদেরকে এখানে একটা 10 কুলম চার্জ, এই যে 10 কুলম চার্জ, এখানে একটা ছিল -15 কুলম একটা চার্জ দিলাম বিন্দু চার্জ ধরো আর এখানে আমি একটা ধরো 1 মিটার দূরত্ব দিলাম, 1 মিটার দিই নাই ধরো আমি এখানে কিছু দিই নাই দূরত্ব না দিয়ে আমি এখানে বললাম, তাহলে কোথায় শূন্য হবে কোথায় সমান হবে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার। এখানে একটা পয়েন্ট দিলাম, এদের মাঝখানেও বলতে পারে পুরাটা 1 মিটার দিয়ে বলতে পারে ঠিক মধ্যবিন্দু ওইটাও বলতে পারে, আবার নাইলে আমাদেরকে এভাবে দূরত্ব দিয়ে দিতে পারে। দেখো এটা 0.1 মিটার দিলাম, এটা ধরো হচ্ছে কি 0.2 মিটার। হ্যাঁ, তো প্রাবল্যের অঙ্ক বলের অঙ্ক সেম ভাবে করতে হয়। দেখো এখানে রেখে বললো যে হচ্ছে এখানে একটা প্লাস এই 1 কুলম একটা চার্জ রাখবো, তাহলে এটা Q1 ধরবো আমরা, এই Q2 ধরবো, এটা Q3। তো আমাদের এখানে হচ্ছে বলতে পারে এই যে পি বিন্দুতে চার্জটির উপর বল কত, চার্জটির উপর বল কত। একটু পরে ওই যে স্পর্শ করানোর অঙ্কটা কিন্তু একটু পরে করব, হ্যাঁ, দুইটা চার্জকে স্পর্শ করায় রাখলে। এবার আসো আমাদের এখানে হচ্ছে পি বিন্দুতে চার্জটির উপর বল কত, তাহলে এই পি বিন্দুতে ওর জন্য একটা বল আছে ওর জন্য একটা বল আছে, তারপর তাদের বল যেহেতু ভেক্টর রাশি তাহলে তাদের লব্ধি বা যোগফল বের করতে হবে, ডিরেক্ট ডিরেক্ট যোগ করে দিলে হবে না। হ্যাঁ, যোগ কখনো আমরা জানি লব্ধি বা মোট বল কখনো যোগফল হয় কখনো বিয়োগফল হয়, বল দুটোটা একই দিকে হলে তখন তাদের যোগফলটা হয় হচ্ছে যোগ, ডিরেক্ট যোগ, আর যখন দুইটা বল বিপরীত দিকে কাজ করে তখন তাদের যোগফলটা হবে বিয়োগফলের সমান, মানে বিয়োগ করে যোগফল বের করতে হয়, এটা ভেক্টরের নিয়ম, তাই না? এটা হচ্ছে এবার আসেন পি বিন্দুতে চার্জটির উপর মোট বল কত, তাহলে এটাকে হচ্ছে এই চার্জ থেকে এই বিন্দুর দূরত্ব এই R1, এই চার্জ থেকে বিন্দুর দূরত্ব হচ্ছিল কি R2, তাহলে দেখো Q1 এর জন্য কোথায় এই পি বিন্দুতে বল F1, ওই সি দিয়ে লিখতেছি Q1 Q3, যেহেতু এখন Q1 আর Q3 এর মধ্যে বল ডিভাইড বাই R1 স্কয়ার, তাহলে এখানে এগুলো বসানোর পর তুমি এখানে এত নিউটন একটা বল পাবে এবং এটাকে দিকটা বলে ফেলবে, এখানে বলের দিক মান বাইর করতে হলে এখানে দিক বলা লাগে। দেখো এটা হচ্ছে এ বিন্দু দিলে এটা যদি বি বিন্দু দেয় এটা পি বিন্দু, তাহলে এ থেকে এটা যেহেতু দেখো কিরকম এটাও প্লাস এটাও প্লাস, তাহলে ও ঠেলা মারবে এই 10 ওরে ঠেলা মারবে, তাহলে F1 এর দিকটা হবে এদিকে, তাহলে এ থেকে কোন দিকে বি এর বরাবর অথবা এ থেকে পি এর বরাবর, তাহলে আমি এপি বরাবর বলতে পারি।
এবার আসো Q2 এর জন্য, কার জন্য? Q2 এর জন্য P বিন্দুতে বল F2, C Q1 Q3 সরি Q2, এটার জন্য এটাতে, তাহলে এটার জন্য এটাতে Q3 ডিভাইড বাই হলো R2 স্কয়ার, তাহলে R2 এর মান দেওয়া আছে, এটা বসাবে। কিন্তু এখানে মান নেওয়ার সময় তুমি এই যে Q2 নেওয়ার সময় মাইনাস নিও না, কেউ যদি মাইনাস নেও কোনো সমস্যা নাই, তখন এখানে একটা দেখবে নেগেটিভ এত নিউটন আসতেছে, পরের লাইনে গিয়ে এটাকে পজিটিভ বানাই ফেলবা, মানে আর নেগেটিভ রাখবা না, এবং এত পজিটিভ নিউটন। আর কেউ যদি চাও শুরুতেই Q2 এর মান ডাইরেক্ট পজিটিভ বসাতে পারো, তাহলে পজিটিভ আসবে। তখন মাইনাস দ্বারা কি বুঝায় বলো তো? আকর্ষণ বুঝায়। তো এই আকর্ষণ পরের লাইনে যখন আমি আকর্ষণ মানে ও এই মাইনাস এখানকার প্লাস ওয়ান কে নিজের দিকে টানবে। আবার এটা যদি মাইনাস হয় এটাও মাইনাস হয়, দেখবে যে মাইনাস মাইনাস এটাও তখন এমনিতে প্লাস আসতেছে, তার মানে বিকর্ষণ হবে। তখন প্লাস আসা মানে কি বিকর্ষণ, মানে তখন এই প্লাস এই এই মাইনাস, এখানে যদি মাইনাস থাকতো সরি এই মাইনাসকে তখন এদিকে ঠেলা মারতো। বাট আমি এখানে দেখতে পাচ্ছি, দেখো এটা নেগেটিভ আসবে, পরের লাইনে পজিটিভ নিয়ে ফেলবো। কোথাও এরকম বলের মধ্যে যদি হচ্ছিল কোথাও কি আমরা যদি এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে হচ্ছে মোট বল বাইর করতে দেয় বা মোট প্রাবল্য বের করতে দেয়, তখন মাইনাস গুলা রাখবো না, ঠিক আছে? মাইনাস দ্বারা শুধুমাত্র কি বোঝায়? আকর্ষণ বোঝায়, দিক বোঝায় না, সরি দিক বুঝায়, কোনো হচ্ছে কি শূন্যের চেয়ে ছোট বুঝায় না। তো এটা এখন নিয়ে ফেললাম, নেওয়ার পর এবার পাশে দিয়ে দিক বলে ফেলবো। কেউ বলতে পারে স্যার আপনি এখানে মাইনাস দিবেন আবার এখানে দিক বলবেন, হবে না? না, মাইনাস নিবা না, মাইনাস না নিয়ে পাশে দিক, এখানে মাইনাস লিখিও না Q2 এর জায়গায়, এখানে প্লাস আসবে, পাশে দিক বলে ফেলবা। আবার যদি তুমি এখানে মাইনাস নাও তাহলে পরের লাইনে এসে সেটাকে প্লাস বানাবা। ধরো এটা -10 আসছে, হ্যাঁ, তো তুমি এটাকে +10 দিবা, পাশে এটা লিখে দিবা। এই এটা কি বলতো? এই মাইনাসটা এই প্লাসটাকে ঠেলা মারবে না? ঠেলা মারবে নাকি টানবে? ঠেলা মারবে না, টানবে, মাইনাস না, এই প্লাসকে নিজের দিকে টানবে। তাইলে দেখো তো এই যে F2 এদিকে না, তাহলে এটা কোন? P থেকে B বরাবর, তাহলে এটা কোন বরাবর? PB বরাবর। আচ্ছা, তাহলে দেখো F1 এইদিকে, F2 এইদিকে, তাহলে বলো সুতরাং Q3 এর উপর, সুতরাং Q3 এর উপর মোট বল, কি বল? মোট বল F ইকুয়াল টু, এবার আসো দোনোটা যেহেতু একই দিকে কাজ করতেছে, তাহলে এদের মোট বল হবে দোনোটার যোগফল, ডিরেক্ট F1 প্লাস F2। প্রাবল্যের ক্ষেত্রেও সেম, দোনোটা যদি প্রাবল্য একই দিকে হতো তখন এটা E ইকুয়াল টু হতো E1 প্লাস E2। মানে আবারও বলছি, প্রাবল্য আর এই বলের অঙ্কগুলা কি সেম সেম, একদম একই রকম। তাহলে এবার দেখো তো, আমরা এখন যদি হচ্ছে হলো F, এই যে F এবং এই দুটো এখান থেকে দেখো, এটা ধরো 10 নিউটন আসছে, এটা ধরো হচ্ছে 10 নিউটন, বা এটা হচ্ছে ধরো 20 নিউটন আসছে, তাহলে অবশ্যই এখানে মাইনাস নেওয়া যাবে না, মাইনাসও বসাবো না, তাহলে এটা 10 প্লাস 10, 10 প্লাস এই যে এটা 20, তাহলে কত? 30 নিউটন। এবং এই এটা দিকটা কোন দিকে হবে বলতো? F1 এবং F2 এর যোগফল, তাহলে F1 এবং F1 ও এদিকে কাজ করছে, F2 এদিকে কাজ করছে, তাহলে এদের যোগফল এদিকেই কাজ করবে মিলিতভাবে। তখন হচ্ছে হলো কি হবে বলতো? এবি, এখানে বলতে পারি আমরা এবি বরাবর, এই বলটা মোট বলটা হচ্ছে এবি বরাবর কাজ করবে 30 নিউটন। বাট এই দুইজন যদি হচ্ছে হলো কি হতো? F1 এবং F2 যদি বিপরীত হতো, তখন কি হতো বলতো? বিপরীত হতো, যদি বিপরীত, এখানে এটা এই F1 এবং F2 যদি বিপরীত হয়, তাহলে এখানে যোগফল হবে হচ্ছে Q3 এর উপর মোট বল হবে, বড়টা থেকে ছোটটা বাদ দিবা, এখানে বড়টা বিয়োগ ছোটটা, মানে তখন ধরো এখানে 20টা হচ্ছে হলো কি 20 নিউটন হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, তাহলে 20 - 10, তাহলে এটা 10 নিউটন হতো। এবং বড়টা যেই দিকে কাজ করে, বড়টা ধরো এই যে বড়টা ধরো এখানে এই F2 টা বড়, ধরো তখন F2 - F1 হতো, আমি লিখতাম এখানে F2 মোট বল F = F2 - F1, তখন 20 - 10 হতো। তাহলে বড়কে F2, তাহলে F2 কোন দিকে কাজ করে? PB বরাবর, তখন এখানে পাশে দিয়ে লিখতে হচ্ছিল কি এই মোট বলটার দিক হবে কি PB বরাবর। কথা বুঝছো? এভাবে তখন উত্তর দিতে হতো। তাহলে বলের অঙ্ক বুঝছি এটা। এরপর আরো একটা অঙ্ক দিছি না, এখানে আরেকটা প্রশ্ন করছিলাম একটু আগের সৃজনশীলটাতে, যে চার্জ দুইটাকে যদি আমি স্পর্শ করি আবার কি আগের জায়গায় রাখি, কোথায় রাখি? আগের জায়গায়। তাইলে আগের জায়গায় রাখলে বলো কি হবে? আগের জায়গায় রাখলে এই বলছে চলো, মানে চার্জ স্পর্শ করি আগের জায়গায় রাখলে এদের মধ্যকার বলের পরিবর্তন কিরকম হয়। তাহলে স্পর্শ করানোর পূর্বে একবার বাইর করবা, যদি হচ্ছে এরকম জানতে চাই যে স্পর্শ করানোর পর আবার আগের জায়গায় রাখলে কিরকম ইয়া হবে। আমি অঙ্কটা একটু দেখি, এই যে এখানে আমি লিখছিলাম, এই যে মানগুলা নিছিলাম হচ্ছে কি এই +10 আর -2, তাই না? তাহলে স্পর্শকরণ এখানে হচ্ছে Q1 হচ্ছে +10 কুলম, Q2 হচ্ছে -2 কুলম, এটাই। আর দেওয়া ছিল কত বলতো? আর ছিল 1 মিটার, তাই না? স্পর্শ করানোর পূর্বে F
এটাকে F1 দিতে পারো ইকুয়াল টু বা F দিতে পারো, তাহলে এটা হচ্ছে সি Q1 Q2 ডিভাইড বাই হচ্ছে কি আর স্কয়ার, আর এটা এখানে এত নিউটন আসবে শেষ। এবার স্পর্শ করানোর পর এই কয়েকটা অঙ্ক আছে, এখন স্পর্শ করানোর পরে এটা দেখো, এখানে আমাদের যে চার্জগুলো দিছিলাম আমরা সেই চার্জগুলো হচ্ছিল বিন্দু চার্জ দিছিলাম, বিন্দু চার্জ দিছি, অথবা যদি গোলকও দিতাম, দোনোটা গোলকের যদি ব্যাসার্ধ কি দিতাম সেম দিয়ে দিতাম, সেম দেওয়ার আসলে কথা না, এই বিন্দু চার্জ দিয়ে দিছি, এগুলা কি চার্জ? বিন্দু চার্জ। তো বিন্দু চার্জ দিয়ে দিলে এদেরকে তুমি হচ্ছিল যখন স্পর্শ করাই আবার আগে রাখবা, স্পর্শ করাইলে এদের মধ্যে চার্জের আদান প্রদান হবে, এবং সেক্ষেত্রে স্পর্শ করানোর পর চার্জ গুলা চেঞ্জ হয়ে যাবে এবং দুটোটার মধ্যে সমান চার্জই হবে, তখন Q1 টা হয়ে যাবে Q1 প্রাইম এবং Q2 টা হয়ে যাবে Q2 প্রাইম, মানে চার্জ দুটোটা সেম থাকবে, মানে এখন সেম হয়ে যাবে, Q1 টা হয়ে গেছে Q1 প্রাইম আর Q2 টা হবে Q2 প্রাইম এবং দুটোটা সমান হবে, কি হবে? সমান, যখন বিন্দু চার্জ। কিন্তু একটু কথা বুঝিও, বিন্দু চার্জ এবং সেটা হবে তোমার ইয়াতে স্পর্শ করানোর পূর্বে যে Q1 এবং Q2 ছিল তাদের যোগফলের অর্ধেক, তাহলে এখানে কত? এটা 10 প্লাস হচ্ছে -2 ডিভাইড বাই হচ্ছে 2 মাইনাস সহ, তাহলে 10 - 2 ডিভাইড বাই 2, তাহলে 8 - 2, তাহলে 4 কুলম। তাইলে এখন সুতরাং বলো স্পর্শ করানোর পর নতুন বল কত হবে বলো তো? আগের জায়গায় রাখছি, দূরত্ব সেম, তাহলে এটাই সেম, তাইলে F প্রাইম, আগেরটা যদি F1 দিই এটা F2 দিতে পারি, F2 সি Q1 প্রাইম Q2 প্রাইম ডিভাইড বাই হচ্ছে কি আর স্কয়ার, তাহলে 9 × 10⁹, এই যে Q1 প্রাইম Q2 প্রাইম এটাই বসবে, তাহলে 4 × 4 ডিভাইড বাই R1 স্কয়ার, এখান থেকে এত নিউটন। স্পর্শ করানোর আগে বল ছিল এটা, স্পর্শ করানোর পর বল হচ্ছে এটা, তাহলে বলের পার্থক্যটা বের করে দেখাবা। অনেক সময় স্পর্শ করানোর পর এদের মধ্যকার বল কত হবে, তখন এইটুকু উত্তর, এটা এদের মধ্যকার বল কত হবে, আর যদি বলতে হচ্ছে বলের পার্থক্য কত, তখন বের করে দেখাবে। এটা হচ্ছে দোনোটা বিন্দু চার্জ হলে তখন হচ্ছে কি এই দোনোটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হচ্ছে কি প্রত্যেকটার নতুন চার্জ গুলা, মানে হচ্ছে স্পর্শ করানোর পর প্রথম গুলোকে চার্জ, প্রথম ইয়াটাতে প্রথম চার্জটা হবে এত, দ্বিতীয় চার্জটা হবে এত, ঠিক আছে স্যার? এইবার যদি আমাদের এগুলো হচ্ছে কি না হয়, বিন্দু চার্জ না হয়, স্যার গোলক গুলার যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, এই তখন কেচার লাগবে, কি লাগবে বলো তো? তখন কেচার লাগবে। ধরো এটা হচ্ছিল এই আমাদের, আমি এখন এটাই করাবো যে হচ্ছিল, দেখো দুইটা গোলককে স্পর্শ করাবা, খেয়াল করিও কিন্তু দুইটা গোলককে কি করাবা? স্পর্শ করাবা। তাহলে এখানে দেখো এটা হচ্ছে এই ব্যাসার্ধ ধরো R1 এবং সেটা হচ্ছে ধরো 10 সেন্টিমিটার, আর এটার মধ্যে হচ্ছে প্লাস 50 কুলম চার্জ, এটার ধরো ব্যাসার্ধটা হচ্ছে R2 এবং এটার মান ধরো হচ্ছে এই 7 সেন্টিমিটার। এখন আমাদেরকে বললো কি এদেরকে স্পর্শ করে আবার পূর্বের অবস্থানে রাখলে এদের মধ্যকার বল কত হবে। তো এক্ষেত্রে এটার মধ্যে ধরো হচ্ছে দিলাম হচ্ছে -20 কুলম, প্লাস হইতে পারে। স্যার এখন এদের যেহেতু ব্যাসার্ধ গুলা ভিন্ন ভিন্ন না, মনে রাখবে ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন হলে তখন এদের চার্জ ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে? আবার এদের হচ্ছে এই পৃষ্ঠে বিভব কি হবে? ভিন্ন ভিন্ন হবে। তো এদের মধ্যে তখন তুমি হচ্ছে এদেরকে, এটাকে ধরো Q1, এটা কি Q2, এখানে তখন চার্জ স্পর্শ করানোর পর প্রথমটার চার্জ এটা, দ্বিতীয়টার চার্জ Q2 প্রাইম ধরলাম, এরা সমানও হতেও পারে নাও হতে পারে, আবার হচ্ছে এদেরকে চাইলে তুমি Q1 + Q2 ডিভাইড বাই 2 এভাবে লিখতে পারবা না, এভাবে লেখা যায় না। তাহলে স্যার কি করতে হবে? আগে হচ্ছে এই তোমাদেরকে হচ্ছে কি স্পর্শ করানোর পরে এদের মধ্যে দুটোটার মধ্যে চার্জ কত হবে আলাদা আলাদা বের করতে হবে, তারপরে নতুন করে বাইর করতে পারবা বল। স্পর্শ করানোর পূর্বে তো এখন পারবো, পূর্বে তো সবাই পারে যে F = কি C Q1 Q2 ডিভাইড বাই হচ্ছে R স্কয়ার, আর হচ্ছে এটার কেন্দ্র থেকে এটার কি কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটা পুরাটা হবে R। কিন্তু স্যার স্পর্শ করায় যখন রাখবেন তখন স্পর্শ করালে এবার হচ্ছে যেহেতু এগুলো বিন্দু চার্জ নয়, তাহলে Q1 + Q, তাহলে মানে স্পর্শ করানোর পর দোনো গোলকের চার্জ সমান হতেও পারে নাও হতে পারে, আবার হচ্ছে এখানে অবশ্যই হচ্ছে ইয়া হবে না, এই এক্ষেত্রে হচ্ছে Q1 + Q2 ডিভাইড বাই 2 এটা দিয়েও করা যাবে না, মনে থাকবে? ভিডিও কি রেকর্ড হচ্ছে একটু দেখি স্যার, 1 ঘন্টা 14 মিনিট অলমোস্ট, তাহলে আমরা এই পার্টটা কমপ্লিট করবোই আজকে। দেখো
দেখো এখানে আমাদের এখন যদি চিন্তা করি স্যার কি করব, এই জায়গায় সবাই বুঝিও, কিন্তু এই জায়গায় এখন আমরা আমাদের কাজ কি স্যার, এই জায়গায় এখন কাজ হচ্ছে আমাদেরকে চলো স্পর্শ করানোর পর মনে রাখিও এখানে Q1 কত Q2 কত তোমরা জানো। স্পর্শ করানোর পর মনে করি স্পর্শ করানোর পর উভয় গোলকের চার্জ যথাক্রমে Q1 প্রাইম ও Q2 প্রাইম। কেউ চাইলে বড় হাতের Q1 Q2 লিখতে পারে, এগুলো ছোট হাতে লিখছে, এগুলো বড় হাতেরও লিখতে পারো। দেখবা যে বিভিন্ন জায়গায় বড় হাতে দিয়ে লিখছে, এভাবে চলো Q1 ও Q2। আচ্ছা, মনে রাখবে Q1 এবং Q2, তাই না? এই একটা জিনিস মনে রাখতে হবে যে এদের মধ্যে যে মোট চার্জ, স্পর্শ করানোর আগে মোট চার্জ এবং স্পর্শ করানোর পরে মোট চার্জ সমান হয় সবসময়। কয়েকভাবে এই অঙ্কগুলো করা যায়, আমি একটা সহজ প্রসেসটাতে যাচ্ছি। যে স্পর্শ করানোর পূর্বে লিখবা, আমরা জানি গোলকদ্বয়ের স্পর্শ করানোর পূর্বে মোট চার্জ ইকুয়াল টু হবে স্পর্শ করানোর পর মোট চার্জ, এই কথাটা লিখে সুতরাং Q1 প্লাস কি Q2 স্পর্শ করানোর আগে মোট চার্জ দেখো ইকুয়াল টু হবে স্পর্শ করানোর পর মোট চার্জ, এই জায়গাটা এটা বুঝে যেতে হবে। তাহলে এখানে দেখো এটা কত, Q1 কত প্লাস 50, Q2 কত মাইনাস 20, তাহলে মাইনাস 20 মাইনাস সহ বসাতে হবে। Q1 আমরা জানি না, Q2 ও জানি না, তাহলে এখানে দেখো এটা কত, এটা আমি দেখতে পাচ্ছি 50 মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে Q1 প্লাস কত Q2, ঠিক আছে? এখানে আমি কত লিখতে পাচ্ছি 30, তাহলে Q1 প্লাস Q2 ইকুয়াল টু হচ্ছে কত 30, সুতরাং Q2 ইকুয়াল টু 30 মাইনাস কত Q1, এটাকে এক নাম্বার দিয়ে রেখে দিতে পারো এভাবে। কেউ চাইলে Q1 ইকুয়াল টু 30 মাইনাস Q2 এভাবেও লিখতে পারো, ওইটাও সমস্যা। এবার মনে রাখতে হবে স্পর্শ করানোর পর এদের মধ্যে চার্জের আদান প্রদান হবে, ততক্ষণ পর্যন্ত চার্জের আদান প্রদান হবে যতক্ষণ পর্যন্ত উভয় গোলকের কি পৃষ্ঠের বিভব সমান না হয়। তাহলে স্পর্শ করানোর পর দেখো এই V1, আবার স্পর্শ করানোর পর V1 ইকুয়াল টু কি হয়ে যাবে V2 হয়ে যাবে, V1 ইকুয়াল টু কি V2 হয়ে যাবে। দেখো V1 ইকুয়াল টু কি হয়ে যাবে V2, এটা একটা বিকল্প প্রসেসে যদি দেখানো যায় আমি সেটাও দেখাবো ইনশাআল্লাহ। দেখো V1 ইকুয়াল টু কি হয়ে যাবে V2 হয়ে যাবে। তো V1 ইকুয়াল টু যদি V2 হয়ে যায়, এবার দেখো স্পর্শ করানোর পর, তাহলে স্পর্শ করানোর পর এখন চার্জ কত, প্রথমটার গোলকের ব্যাসার্ধ R1, দ্বিতীয়টার ব্যাসার্ধ R2। তোমরা জানো যে গোলকের বিভব হয় মানে বিভব পৃষ্ঠের বিভবের সমান, এবং সেটা হচ্ছে হলো এই যে মানে এটা আমরা সি দিয়ে লিখি, সি বিভবের সমীকরণ তোমরা যারা জানো বা যারা জানো না সবার জন্য আমি বলছি, সি ইন্টু মানে কে শূন্য মাধ্যমে লিখ, তুমি কেও লিখতে পারো, সি ইন্টু কিউ বাই হচ্ছে হলো আর। তাইলে হচ্ছে এখানে কিউটা কিউ শুধু কিউ হবে না, এটা স্পর্শ করানোর পরের কিউ হবে, তাহলে এটা হবে হচ্ছে কি এই আর এই যে বড় হাতের Q1 হবে, এটা হবে R1, C ইন্টু Q1 বাই R1 এভাবে হওয়ার কথা। তো এটা স্পর্শ করানোর পরে বিভব, স্পর্শ করানোর পর ততক্ষণ পর্যন্ত এদের মধ্যে চার্জের আদান প্রদান হবে যতক্ষণ পর্যন্ত দুজনের বিভব সমান হচ্ছে, দুজনের বিভব সমান হবে তখন হচ্ছে এদের চার্জের আদান প্রদান কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে। এবার তুমি হচ্ছে কি এদেরকে হচ্ছে দূরে নিয়ে রাখলে এদের মধ্যে বিভিন্ন বিভিন্ন চার্জ থাকবে, আমাদের বের করতে হবে Q1 আর Q2। তাহলে বলো দ্বিতীয় গোলকের তখন মানে যখন হচ্ছে কি চার্জের আদান প্রদান হয়ে যাবে স্পর্শ করানোর পর, তখন এটা হবে CQ2 ডিভাইড বাই কি R2, দুই পাশ থেকে CC কেটে দাও, তাহলে আমরা দেখতে পাচ্ছি হলো Q1 বাই R1 ইকুয়াল টু Q2 বাই কি R2। এইবারও সেখানে একটা জিনিস পাইছো না স্যার, Q2 এর জায়গায় এটা লেখা যায় না, তাহলে বা আমি এখানে এই লাইনের পরে এখানে লিখতেছি, দেখো একটু আঁকা বাঁকা হচ্ছে, সুন্দর করে একটু বুঝে নিও কষ্ট করে প্লিজ। তাহলে এখানে দেখো এই যে Q1 এর জায়গায় Q1 থাকুক, R1 এর জায়গায় তুমি চাইলেই এখন কত এই যে 10 সেন্টিমিটার মানে 0.1 বসাতে পারো, মিটারে নিব আমরা। আর এখানে R2 Q2 এর জায়গায় আমরা এটা লিখি 30 মাইনাস হচ্ছে হলো Q1, এই নিচে হচ্ছে হলো কত 7 মানে 0.07 মিটার। তাহলে এখন এখান থেকে ক্যালকুলেশন করে Q1 বের হয়ে যাবে, Q1 আবার এখানে এনে দিলে Q2 বের হয়ে যাবে, শেষ তো। তারপর সেগুলোকে দিয়ে আবার নতুন করে বল বের করব। তাহলে দেখো ভালো কথা, আমাদের এটা হচ্ছে কত Q1 হচ্ছে আর গুণন করি, তাহলে এটা গুণ করলে 0.07 Q1, এটা এখানে আসলে আমি দেখতে পাচ্ছি 3 মাইনাস হচ্ছে 0.1 Q1, এর পাশে আসলে প্লাস, তাহলে এটা হচ্ছে 0.07 Q1 প্লাস হচ্ছে 0.1 Q1 ইকুয়াল টু 3, বা হচ্ছে এই 0.17 Q1 ইকুয়াল টু হচ্ছে 3,
এই সুতরাং Q1 এটা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 3 এই 3 ভাগ হচ্ছে হলো 0.17, এটা আমি দেখতে পাচ্ছি হলো 17.65, 17 কত 65 কুলম্ব। তাহলে Q1 যদি এটা হয় এখানে বসায় দাও, Q2 পেয়ে যাবে তুমি স্পর্শ করানোর পর। সুতরাং দেখো তো এই Q2 ইকুয়াল টু ওই যে 1 নং হতে পাই, 1 নং এ 30 মাইনাস হচ্ছে হলো কত Q1 17.65, তাহলে এটা হচ্ছে হলো 12 এই 30 তো 12 কত 35 কুলম্ব হয়ে গেছে। তাহলে এবার বলো স্পর্শ করানোর পর আবার তাদের মধ্যকার বল F, আগেরটা তো হচ্ছে F যদি হয় এবং সেই দূরত্বটা ছিল, আবার বলছি আর এর পরিচয় ছিল কিন্তু এখান থেকে এখান পর্যন্ত, ঠিক আছে, এইটুকু যা হয়, আমি এই আরটাকে ধরো 1 মিটার দিলাম, তাহলে এটা হচ্ছে এইটুকু আমি আর দিচ্ছি বলে ধরো এই যে সরি আর না, এটা ডিরেক্ট দেওয়া থাকতে পারে এই কেন্দ্র থেকে কেন্দ্র, আবার অনেক সময় এটা দেয় ধরো এটা 1 মিটার, তাহলে এই আর হবে হচ্ছে কি 1 মিটার প্লাস এদিক দিয়ে হচ্ছে এটার ব্যাসার্ধ মানে 0.07, এই দিক দিয়ে এটার ব্যাসার্ধ 0.1, তাহলে পুরোটা হবে আর, তাহলে 1.17 হবে এখানে, এটা দেখবা যে 1 প্লাস 0.07 প্লাস 0.1, তাহলে এটা 1.17 মিটার হবে এই যে আর। তাহলে স্পর্শ করানোর পূর্বে তুমি এটা দিয়ে হচ্ছে একবার আর বের করবা, এবার স্পর্শ করানোর পর তুমি হচ্ছে নতুন করে যে দেখো সি, এটা হচ্ছে এটা যদি F1 দাও স্পর্শ করানোর পূর্বে, এটা স্পর্শ করানোর পরে, তাহলে এটা F ইকুয়াল সি Q1 ইনটু কি Q2 ডিভাইড বাই হচ্ছে আর স্কয়ার, তাহলে সি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 বসাবা, Q1 বসাবা এটা, Q2 বসাবা এটা, দেখো স্পর্শ করানোর পর দুটোটা চার্জ পজিটিভ হয়ে গেছে, তাই না, দুটোটা চার্জ কি হয়ে গেছে পজিটিভ হয়ে গেছে, এবং সেটা হচ্ছে আবারও বলছি এরপর আর বসাবা কত ওই 1.17 মানে দুজনের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এখন বল চলে আসবে, স্পর্শ করানোর বল পর আবার যদি আগের জায়গায় রাখি তাই তাদের মধ্যকার বল হবে এটা, আর স্পর্শ করানোর পূর্বে হচ্ছে এটা, তাহলে এখান থেকে তুমি পার্থক্য চাইলে বের করতে পারবা, আর যদি শুধু তোমার বলে যে স্পর্শ করানোর পূর্বে বল কত হবে তাহলে শুধু তুমি এটা করতে পারো। এটা তো একটা প্রসেস গেল, মানে স্পর্শ করানোর পূর্বে হচ্ছে হলো এদের মধ্যকার কি বল বাইর করানো, আবার অনেক সময় হচ্ছে এটাকে অন্যভাবেও তুমি সমাধান করতে পারবা, স্যার অন্যভাবে করা যাবে, হ্যাঁ প্রথমে করবা কি এটার পৃষ্ঠে বিভব বাইর করবা কিসের স্পর্শ করানোর পূর্বে, আবার এটার পৃষ্ঠে স্পর্শ করানোর পূর্বে বিভব বাইর করবা, বিভব বের করে যেটা হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ যায়, তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে চার্জ যাবে, একটা থেকে চার্জ যদি চলে যায় অন্যটাতে চার্জ গিয়ে জমা হবে, কতক্ষণ পর্যন্ত চার্জের আদান প্রদান হবে যতক্ষণ পর্যন্ত বিভব সমান হবে না, তাই না, অনেকে বলো স্যার একটু করে দেন না, আচ্ছা আমি জানি ভিডিওটা অনেক লম্বা হবে এবং সব টপিক আমরা এখানে কভার করতে পারবো না, তারপরেও আমি হচ্ছিল কি এখানে এটা আলোচনা করছি যাতে তোমরা হচ্ছিল কি এগুলা হচ্ছিল খুব সুন্দরভাবে হচ্ছিল বুঝতে পারো যে এখানে আমরা এইটা যে প্রসেসে করলাম অন্য আরেকটা প্রসেস যেন এটা করা যায়। আমি জানি না এক ভিডিওতে কতদূরই আমরা এখনো কুলম্ব বলের মধ্যে, অনেকে বলবে স্যার এই কুলম্ব বলের এগুলো আমরা কখন হচ্ছিল শেষ করব, আমি জানি না আদৌ, কিন্তু আমাকে পুরো জিনিসটা ক্লিয়ার করতে হবে, সব কনসেপ্ট তোমাদের জন্য আলোচনা করে শেষ করতে হবে, তাই না। এবার দেখো স্যার আমরা এভাবে করতে পারি, প্রথমে হচ্ছে স্পর্শ করানোর পূর্বে ওই বল বের করতে বলে প্রথমে তুমি একবার বল বের করে নিবা, বলকে বের করে রেখে দিবে, এবার স্পর্শ করানোর পূর্বে এই গোলকের পৃষ্ঠে যে কোনো গোলকের পৃষ্ঠে বিভব V1 ইকুয়াল টু হচ্ছে এটার পৃষ্ঠে বিভব সি Q1 মানে স্পর্শ করানোর আগের চার্জ ডিভাইড বাই হচ্ছে তার ব্যাসার্ধ R1, তাহলে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 দিয়ে এত ভোল্ট, তোমরা জানো বিভবের সূত্র হচ্ছে বিভব আমরা পড়বো এই চ্যাপ্টারে, আরো একটা অংশ ভিডিও আর একটা দিলে তখন এটার মধ্যে পড়বো, কিন্তু কথা হচ্ছে এখানে এত ভোল্ট। এবার আসো এটা প্লাস চার্জ, এটা প্লাসই আসবে দেখবে এখানে, কিন্তু এটা মাইনাস চার্জ হওয়ার কারণে দেখো V2 স্পর্শ করানোর পূর্বে কার এটা প্রথম গোলকের বিভব, এটা দ্বিতীয় গোলকের, আচ্ছা এটা যদি হয় এই দিকে খেয়াল করো, এটা বাইর করলে তোমরা বাইর করে রাখতে পারো, বাইর করলেও অঙ্ক সোজা হবে, আমরা 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 এই Q1 হচ্ছে হলো কত 50 আর 1 কত 0.1, তাহলে এটা কত ভোল্ট আসে দেখো না, এই 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু হচ্ছে হলো 50 ভাগ হচ্ছে হলো 0.1 বিভব 4.5 ইনটু 10 টু দি পাওয়ার কত 12 এত ভোল্ট, আর V2 হবে কত এই CQ2 মানে এটা ডিভাইড বাই হচ্ছে হলো কি R2, তাহলে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু হচ্ছে হলো Q2 হচ্ছে হলো -20 ডিভাইড বাই হচ্ছে R.0.07, হ্যাঁ এটা, তাহলে হচ্ছে হলো দেখো 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু হচ্ছে 20 ভাগ হচ্ছে হলো 0.07 এবং এটা হচ্ছে হলো -2.57
2 ইন্টু 10 ইনভার্স কত 10 টু দি পাওয়ার 12 এত ভোল্ট। এই দুইজনের মধ্যে এই বিভবের ক্ষেত্রে মনে রাখবা মাইনাস সহ হিসাব হয়, এবং এই ক্ষেত্রে এই দুইজনের মধ্যে ও অবশ্যই ছোট। কে ছোট? ও ছোট। ও ছোট হইলে এখানে দেখো তো V1 গ্রেটার দেন V2, এখানে স্পষ্টত দেখা যাচ্ছে। এবার মনে রাখবা দুইটার মধ্যে এদেরকে স্পর্শ করালে যেটার বিভব কম সেখান থেকে ইলেকট্রন উচ্চ বিভবের দিকে যাবে, তার মানে হচ্ছে হলো এটার থেকে ইলেকট্রন এদিকে চলে যাবে। তুমি বলো স্যার ইলেকট্রন কেন? সবসময় মনে রাখবা তড়িৎ প্রবাহ চলে উচ্চ বিভব থেকে নিম্ন, মানে এটা থেকে এটার দিকে তড়িৎ প্রবাহ চলবে। আর আমরা জানি তড়িৎ প্রবাহের বিপরীত দিকে ইলেকট্রন চলে, তাহলে তাদের দেখো ধনাত্মক চার্জ কখনো মুভ করে না, ঋণাত্মক চার্জ গুলো মুভ করে। তো এই দুইজনের মধ্যে যখন এদেরকে স্পর্শ করাবো, এটার বিভব কম, তো কম বিভব থেকে ইলেকট্রন ধনাত্মকের দিকে যাবে, গিয়ে দুইজন ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে কি দোনোজনের চার্জ সমান হচ্ছে না, মানে চার্জ বলছি বিভব, দোনোটা গোলকের যতক্ষণ পর্যন্ত বিভব সমান হবে না ততক্ষণ পর্যন্ত কি হবে, চার্জের আদান প্রদান হইতে থাকবে। নিম্ন বিভব থেকে ইলেকট্রন যাইতে থাকবে, এখান থেকে দেখো মাইনাস ইলেকট্রন এখানে গিয়ে গিয়ে এখানে প্লাস চার্জটাকে ভ্যানিশ করে কমাবে, কমাইতে কমাইতে দুজনেরটা হচ্ছে কি যখন সমান হয়ে যাবে বিভব তখন যাই হচ্ছে কি এখান থেকে ইলেকট্রনের দিকে যাওয়া বন্ধ করে দিবে। কথা বুঝছো? তাহলে তোমাদেরকে অনেক সময় বলতে পারে দুইটা গোলককে, এটা করছি ভালো হয়েছে, দুইটা গোলক দিয়ে বলবে এদেরকে যদি একটি তার দ্বারা যুক্ত করি তাইলে ইলেকট্রন কোন দিকে যাবে। দুইটা গোলক যদি তার দিয়ে যুক্ত করার কথা বলে, এই অঙ্কগুলার এই অঙ্ক না বলে ওই তখন তার দিয়ে যুক্ত করতে, তখন তুমি দোনোটা গোলকের পৃষ্ঠে ভাবে বিভব বের করবা, তারপর বলবা নিম্ন বিভব দুজনের মধ্যে বিভব যেটা কম সেখান থেকে ইলেকট্রন উচ্চ বিভবের দিকে যাবে, যদি ইলেকট্রন কোন দিকে যাবে জানতে চাই। আর যদি জানতে চাই কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে, তখন দুইজনের মধ্যে বিভব যেটা বেশি বলবা যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন গতিশীল হবে, আর ইলেকট্রনের বিপরীত অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ তৈরি হবে। যদি কখনো তোমার কাছে জানতে চাই, এগুলো এরকম বোর্ড প্রশ্ন আসছে যে দুইটা চার্জকে যদি হচ্ছে তুমি কি করো, এই দুইটা চার্জকে এই একটা তার দ্বারা যুক্ত করো, পরিবাহী তার দ্বারা, তাহলে কোন দিকে ইলেকট্রন, কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, অথবা কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে, তখন এদের পৃষ্ঠে ভাবে বিভব বের করে হচ্ছে সিদ্ধান্ত দিবা। দেখ আমাদের তো এখানে ওইটা না, ওইটাও কিন্তু তুমি আমাদের শীটে বা হচ্ছে হলো এই ইয়াতে মানে যে কোনো সৃজনশীল সলভ করতে গেলে বোর্ড প্রশ্নগুলোর মধ্যে এরকম অঙ্ক পাবা, তো এইভাবেই সলভ করতে হবে তখন। আচ্ছা দেখ এবার দেখো V1 গ্রেটার দেন এখানে V1 গ্রেটার দেন, তাই দেখো তাই কি হবে বলতো, এই যে দ্বিতীয় গোলক থেকে দ্বিতীয় গোলক হতে ইলেকট্রন কি, ইলেকট্রন কোন দিকে যাবে, প্রথম গোলকে, প্রথম ইলেকট্রন প্রথম গোলকে স্থানান্তরিত হবে এবং উভয় গোলকের বিভব সমান হওয়া পর্যন্ত, উভয় গোলকের বিভব সমান হওয়া পর্যন্ত কি হবে বলতো, এই ইলেকট্রন এর আদান প্রদান ঘটবে। আচ্ছা এবার মনে করি এটা থেকে তাহলে কিউ পরিমাণ চার্জ এটাতে গেছে, এটা থেকে যদি কিউ পরিমাণ চার্জ চলে যায় এটাতে, তাহলে এটার মধ্যে কিউ পরিমাণ চার্জ বাড়বে, এটার মধ্যে কিউ পরিমাণ চার্জ কমবে, এটার মধ্যে কিউ পরিমাণ চার্জ বাড়বে, তাই না? তো মনে করি দেখো, মনে করি যে হচ্ছে তাহলে কি দ্বিতীয় গোলক হতে কিউ পরিমাণ চার্জ, কিউ চার্জ কোথায় যায়, প্রথম গোলকে যায়, প্রথম গোলকে যায়। তাহলে বলো প্রথম গোলকের এখন দ্বিতীয় গোলকের পরিবর্তিত চার্জ কত হবে, Q2, এটা হবে আগে ছিল Q2, এটা থেকে এখন কিউ পরিমাণ চার্জ চলে গেছে। আর এটার মধ্যে এখন বর্তমানে নতুন চার্জ কত বলতো, এটার মধ্যে নতুন চার্জ, এটার মধ্যে হচ্ছে কিউ পরিমাণ চার্জ আসছে, তাহলে বলো Q1 টা হবে মানে কিউ ছোট Q1 এর জায়গায় বর্তমানে ওর চার্জ Q1, এটা হবে কি আগে যা ছিল তার সাথে কিউ যোগ। কতক্ষণ পর্যন্ত এই চার্জের আদান প্রদান হবে, যতক্ষণ পর্যন্ত দুজনের বিভব সমান হচ্ছে না। তাইলে এখন বলো V1 ইকুয়াল টু কি হবে, V2, এই V1 আর এই V2 এই দুটোটা সমান না, পরিবর্তিত স্পর্শ করানোর পর, তাহলে এটা ইকুয়াল টু কি হবে, C Q1 বাই কি বলতো R1, এটা হবে কি বলতো স্পর্শ করানোর পরে Q2 ডিভাইড বাই হচ্ছিল কি R2, C কাটা। এবার বলো Q1 ইকুয়াল টু কত বসবে, Q1 প্লাস হচ্ছে সরি হ্যাঁ Q1 প্লাস Q, আর নিচে হচ্ছিল কি R1 মানে 0.1, এটা বসবে হচ্ছিল এই যে R1 দেখো 0.1, এটা হবে কত, এই যে Q2 হবে হচ্ছিল Q2 আগে যা ছিল তার থেকে Q বাদ যেটা ট্রান্সফার হচ্ছে এখানে হচ্ছিল R2 মানে 0.07,
এবার আসো, এখান থেকে যদি তোমরা স্যাররা ক্যালকুলেশন করো, বাহ, এই যে দেখো আমি অঙ্কটা পুরোটাই করে দেখাবো, কারণ তাইলে বুঝবা যে আগের অঙ্কটা, আগেরটা 16.65 আসছিল Q1, আর Q2 আসছিল হচ্ছে খুব সম্ভবত হচ্ছিল 12.35। তো আমরা ওইটা দেখবো আসে কিনা, আমরা যেহেতু করছি এভাবে এই নিয়ম অনুযায়ী, তো দুইটা দুইভাবে করে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে এখানে হচ্ছে হলো, এটা হচ্ছে হলো Q1, এগুলো আর গুণন করলে, এই যে এইভাবে গুণ করলে 0.07, এই যে হচ্ছে হলো Q1 প্লাস হচ্ছে 0.07 কিউ, আর এখানে দেখো এটা হচ্ছে হলো কিউ, এই যে 0.1 Q2 মাইনাস হচ্ছে 0.1 কিউ। তারপর দেখো আমি যদি হচ্ছে হলো কিউ গুলাকে এক পাশে নিয়ে যাব, Q1 Q2 আরেক পাশে নিয়ে যাই, তাহলে কিউ গুলো এক পাশে নিয়ে গেলে আমি দেখতে পাচ্ছি এটাই পাশে 0. দেখো আমি দেখতে পাচ্ছি হলো 0.1 কিউ, এটাই পাশে গেল মাইনাস 0.07 কিউ, কিউ গুলো এক পাশে নিয়ে গেছি, আর এটাই পাশে নিয়ে গেছি। এখন এটাই পাশে আসলে এই 0.07 Q1 মাইনাস 0.1 Q2, ঠিক আছে? দেখো তো ঠিক আছে কিনা, আমার ভুল যদি না হয়। আচ্ছা, এটাই পাশে আসলে প্লাস, এটাই পাশে একটু মনে ভুল হয়েছে হালকা, স্যার একটু হচ্ছিল ডিটেল আবার করি, তোমরা হচ্ছিল কি, এই দেখো 0.07 Q1 এটাই পাশে থাকুক, আমি এই যে Q2টাকে এই পাশে নিয়ে আসি মাইনাস 0.1 Q2, আর এখানে মাইনাস 0.1 কিউ, এই যে এটাই পাশে গেলে মাইনাস, তাহলে 0.07। এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি আমি দেখতে পাচ্ছি, দেখো ঠিক আছে কিনা আবার দেখো, Q1 এখানে রাখছি, Q2 কে এই পাশে নিয়ে আসছি, মাইনাস হয়ে গেছে, আর এটাকে নিয়ে এটা ওই পাশে রয়ে গেছে, এটা মাইনাস, তো এটাকে ওই পাশে পাঠিয়ে দিছি, তাহলে এটা হচ্ছে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে। তাহলে এবার দেখো Q1, ভালো কথা, একটু ভুল হচ্ছে মনে হয়, এটা তো ছিল কিউ কিউ, এই যে এখানে এটা কিউ, দেখো এটা কিউ। তাহলে এখন দেখো এই পাশে ছিল এটা মাইনাস, এইগুলো কত আসে দেখো তো, 0.07 ইন্টু হচ্ছে Q1 কত, এই যে Q1 আগে থেকে ছিল 50, তাহলে এটা 50, আমি দেখতে পাচ্ছি এটা 3.5 বিয়োগ হচ্ছে হলো এই যে 0.1 ইন্টু Q2 হচ্ছে হলো কত, এখানে দেখো এই যে Q2 কত, আমাদের এখানে Q2 কিন্তু মাইনাস ছিল, তাহলে মাইনাস 20 এটাই বসাতে হবে, মাইনাস সহ, তো মাইনাস 20 হলে -2 মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হচ্ছে 2 হয়ে যাবে, প্লাস কি 2 এদিকে। এবার আসো এই পাশে হচ্ছে হলো, তুমি যদি হচ্ছে এটার ক্যালকুলেশন করো, তাহলে আমি দেখতে পাচ্ছি মাইনাস 0.17 কিউ, তাহলে দেখো বা এটা হচ্ছে 5.5, তাহলে হচ্ছে কিউ ইকুয়াল টু 5.5 ডিভাইডেড বাই 0.17, অবশ্যই এখানে একটা মাইনাস আছে, তাহলে কিউ কত, 5.5 ভাগ 0.17, তাহলে হচ্ছে এটা, সুতরাং কিউ ইকুয়াল টু মাইনাস, দেখো আমার আসছে হচ্ছে 32.35 এত কুলম, তার মানে এটা থেকে এত কুলম চার্জ এটার মধ্যে গেছে, তারপর দুজনের বিভব সমান হয়েছে। স্যার এটা গেলে এবার আমাদেরকে তো বাইর করতে হবে পরিবর্তিত অবস্থায় এদের মধ্যকার বল, বল বের করার আগে হচ্ছে এদের মধ্যকার মানে স্পর্শ করানোর পর এদের মধ্যে মোট চার্জ কত সেটা বের করতে হবে, তাহলে মানে এই যে এগুলো বের করতে হবে। তো দেখ না স্যাররা, Q2 ইকুয়াল টু হচ্ছে এখন কত হয়, এই দেখ Q2 কত, -20, কত, -20, তো -20 যদি হয়, এখানে মাইনাস, খেয়াল কর -20, এই মাইনাস, আর এই কিউ কত বলতো, কিউ হচ্ছে এই যে -32.35, -32.35, দেখ তোরা, তাহলে এটা -20 মাইনাস মাইনাসে প্লাস 32.35, তাহলে এটা 12 কত, 12.35 কুলম, দেখ। আর Q1টা এই যে এখানে Q1টা দেখ, Q1 হবে কত, আগে Q1 ছিল কত, 50 প্লাস, হ্যাঁ 50 প্লাস -32 কত, 35, তাহলে এটা দেখ, এটা আমি দেখতে পাচ্ছি হলো 17.65। দেখ আগে অঙ্ক করছিলাম আমরা যেভাবে, এখনো অন্যভাবে করলাম, একই রকম আসছে, দেখ Q2 এটাই আসছিল আগের বার, Q1 এটাই আসছিল, তাহলে এখন পরিবর্তিত বল, এটাকে যদি F1 দেই, এটা F2 যদি দেই, তাহলে দেখ C Q1 Q2 ডিভাইড বাই হচ্ছিল কি আর স্কয়ার, এভাবে হচ্ছিল। এরপর F1 আর F2 এর মধ্যে পার্থক্য বের করে দেখাবি, অথবা বলতে পারে স্পর্শ করে আবার আগের জায়গায় রাখলে বল কি রূপ হবে, এটা হবে। দেখ Q1 আর Q2 এভাবে করছি, এর আগেরটা করছিলাম কিভাবে বলতো, এর আগেরটা এভাবে করছিলাম,
এভাবে করি নাই, কিভাবে করছি বলতো, এখানে কিন্তু আমরা উচ্চ বিভব আর নিম্ন বিভবকে বের করে করছি, তাই না? আর আগের বার কিভাবে করছি, উচ্চ বিভব নিম্ন বিভব বের করে করি নাই, ওভাবে প্রথমে যেভাবে করছি ওইটাও করতে পারো, ওটা ইজি তো তুলনামূলক, তাই না? তখন কি কি করছো বলো তোমরা, যে দুই স্পর্শ করানোর পর দুইজনের বিভব কি হবে, সেম হবে, দুইজনের বিভব কি হবে, সেম হবে। তো দুইজনের বিভব থেকে একটা সম্পর্ক বের করে রেখেছিলাম, ঠিক আছে? দুইজনের বিভব এমনি কিন্তু হচ্ছে বিভব সমানের আগে হচ্ছে মোট চার্জ, প্রথমে করছিলাম কি মোট চার্জ সমান হবে, মোট চার্জ সমান ধরে তারপর হচ্ছে দুটোটা চার্জের মধ্যে মানে স্পর্শ করানোর পরে দুটোটা চার্জের মধ্যে একটা সম্পর্ক রেখেছিলাম, Q2 ইকুয়াল টু দিছিলাম এই 30 মাইনাস কত Q1 এরকম ছিল। দেন আবার হচ্ছে কি দুটোটার বিভব সমান হবে সেটা ধরে সেখান থেকে Q1 আর Q2 বের করছি, মানে Q1 বের করছি, Q1 এর মান নিয়ে আবার হচ্ছে কি এক নঙ্গে বসে দিয়ে Q2 বের করছি। আর এখানেও ঠিক সেম, বিভব কিন্তু সমান ধরছি ঠিকই, কিন্তু এখানে করছি কি আগে দোনোজনের পৃষ্ঠে মানে স্পর্শ করানোর আগে দোনোজনের বিভব বাইর করছি, বিভব বাইর করে ধরছি হচ্ছে যেটা নিম্ন বিভব সেখান থেকে কিউ পরিমাণ চার্জ, ছোট কিউ, এই যে সেখান থেকে কিউ পরিমাণ চার্জ হচ্ছে প্রথম গোলকে চলে গেছে, যেটা বিভব কম ওইটা থেকে যাচ্ছে, তাহলে যেটা থেকে বিভব চলে যাচ্ছে সেটা হচ্ছে, যেটা থেকে চার্জ চলে যাচ্ছে সেটা থেকে বিয়োগ করছি, মানে পরিবর্তী স্পর্শ করানোর পর পরিবর্তিত চার্জ, আর এই চার্জটা গিয়ে ঢুকছে কোনটা অন্যটার মধ্যে, তাহলে এটার মধ্যে প্লাস। দেন আবার যেহেতু স্পর্শ করানোর পর বিভব সমান হওয়া পর্যন্ত এদের চার্জের আদান প্রদান চলছে, তাহলে দুটোটার বিভব সমান ধরে এখান থেকে Q1 এর জায়গায় মানগুলো কিউ বের করছি, মানে কি পরিমাণ চার্জ চলে গেছে আর কি পরিমাণ চার্জ অন্যটার মধ্যে ঢুকছে, তাহলে এই পরিমাণ চার্জ হচ্ছে কি এই গোলক থেকে চলে গেছে, তাহলে এই যে এখানে Q2 ইকুয়াল টু হচ্ছে এই জায়গায় কিউর জায়গায় হচ্ছে এই মানটা বসাইছি, এটা পাইছি Q2। আবার তুমি হচ্ছে কি এটা হচ্ছে তুমি এই সমীকরণের মধ্যে বসাইছো, তখন এটা পাইছো, এই যে Q1 পাইছো। দেন এগুলাকে আবার এই সমীকরণের মধ্যে বসাই দিলে স্পর্শ করি আবার আগের জায়গায় রাখলে এই পরিমাণ বল, আর তো হচ্ছে এখানে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত, বুঝতে পারছো? এভাবে কিন্তু হচ্ছে চমৎকার ভাবে এই অঙ্কগুলা করা যায়, ঠিক আছে? আমি আশা করি বুঝাতে পেরেছি, তাই না? এখন তোমাদের জন্য হচ্ছে এরপরে দেখি প্রাবল্যের কোন অঙ্ক, এখন হচ্ছে কি প্রাবল্য নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, কি নিয়ে বলো তো? প্রাবল্য। প্রাবল্য কি? প্রাবল্য হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক ধনাত্মক চার্জের উপর বল, একক ধনাত্মক চার্জের উপর বল, এটা কথা বুঝিও। তো আমার এখানে ধরো এখানে একটা ছিল ধরো 10 কুলম চার্জ আছে, মানে আমার কিউ একটা চার্জ আছে, ঠিক আছে, কিউ চার্জ। তো আমি বললাম কি এখানে Q1 পরিমাণ চার্জ রাখলাম, তাহলে আমি বললাম এই চার্জের উপর বল কত হবে, এই চার্জের উপর মোট বল। এদের মধ্যকার দূরত্ব যদি জানি তোমরা আমাকে বলতে পারো এদের মধ্যকার ওর জন্য ওর উপর বল কত, আমি যে কোনো একটা চার্জের জন্য বের করতেছি, তাহলে ওর জন্য ওর উপর বল কত হবে বলো তো তোমরা? আচ্ছা, ওর জন্য ওর উপর বল হবে F ইকুয়াল টু, আমরা সি দিয়ে লিখতেছি সি কিউ ইনটু Q1 ডিভাইড বাই এদের মধ্যকার দূরত্ব আর স্কয়ার, ওর জন্য তাহলে ওর উপর বল এটা নাকি নয়? এটাই তো। আচ্ছা, ওর জন্য ওর উপর যদি এই বলটা হয়, এটা কোন সূত্র অনুযায়ী? ওর জন্য ওর উপর বল আছে, কিন্তু আমরা ওর জন্য ওর উপর হিসাব করতেছি, তাহলে ওর Q1 এর উপরে এই বলটা কাজ করতেছে। এটা তো 1 কুলম নাকি 10 কুলম নাকি 500 কুলম আমি জানি, কিন্তু আমারে বলছে একক ধনাত্মক চার্জের উপর বল, তাহলে ওর জন্য এটার 1 কুলম্বের উপর মোট বল কত? তাহলে বলো Q1 এর উপর বলটা হচ্ছে F, তাহলে দেখো এখানে Q1 চার্জের উপর বল, মানে Q1 চার্জের উপর বল যদি আমি কি ধরি F, তাহলে সুতরাং বলো 1 কুলম চার্জের উপর, এটা 1 কুলম চার্জের উপর বল কত হবে? F বাই Q1 না? এবার দেখ এই F বাই Q1, F ইকুয়াল টু কি C কিউ Q1 ডিভাইড বাই কি আর স্কয়ার, নিচে আছে Q1, এই Q1 কাটা, তাহলে C কিউ বাই হচ্ছে কি আর স্কয়ার। সুতরাং এই 1 কুলম্বের উপর যেই বল এটাই হচ্ছে প্রাবল্য। আমরা যে প্রাবল্যের সমীকরণে E ইকুয়াল টু C ইনটু কিউ বাই আর স্কয়ার লিখি, কোত্থেকে লিখি? এখান থেকে লিখি। তাহলে এই চার্জের জন্য এটার উপর মোট বল হচ্ছে এটা, কিন্তু আমি যদি এই চার্জের জন্য এখানে প্রাবল্য কত বাইর করতে বলি, তাহলে এই চার্জের জন্য প্রাবল্য হবে C ইনটু কিউ বাই আর স্কয়ার। যার জন্য প্রাবল্য বের করবা তাকে উপরে রাখা হয়, আর যার জন্য প্রাবল্য বের করবা মানে যে বিন্দুতে প্রাবল্য বের করবা, এই দুইটা চার্জের মধ্যকার হচ্ছে দূরত্বটা, যে বিন্দুতে প্রাবল্য, এই বিন্দুতে প্রাবল্য বললে এই বিন্দুর দূরত্ব, চার্জ থেকে বিন্দুর দূরত্বটার স্কয়ার নিচে,
তাহলে এটা একটা বল, তো প্রাবল্য এক ধরনের কি বল না, খালি 1 কুলম চার্জের উপর বল, একক ধনাত্মক চার্জের উপর বল। এখান থেকে এটা আসছে, বুঝছো? বলের নরমাল কুলম বলের যে জায়গায় জাস্ট সূত্রগুলো দেখো, সূত্রগুলো এটা হবে, যে শুধু শুধু সূত্র এটা হবে। এখন থেকে আমরা বলের অঙ্কগুলো করার সময় এটা দিয়ে সূত্র দিয়ে করছি, এখন প্রাবল্যের অঙ্কগুলো করার সময় জাস্ট এটা দিয়ে করব। কিন্তু বল একটা ভেক্টর রাশি, প্রাবল্য একটা ভেক্টর রাশি। আবার প্রাবল্য এক ধরনের কুলম বল, 1 কুলম চার্জের উপর বল। এটা কয় কুলম? 1 কুলম চার্জ, ঠিক আছে? আবার কেউ বলতে পারে স্যার এরকম না হয়ে এটার মধ্যে থেকে এই সূত্রটা এভাবেও বলা যায়, দেখো তো, সি কিউ কিউ1 ডিভাইড বাই 4 স্কয়ার। তো এটা কার কার? কিউ এবং কিউ প্রাইমের মধ্যকার বল, কিউ1 এর মধ্যকার। তো কিউ1 এর মান যদি 1 হয়, 1 কুলম হয়, তাহলে এটা 1, দেখো তো, তাহলে তখন এটা কি সি কিউ বাই আর স্কয়ার হয়ে যাচ্ছে না? এটা তখন প্রাবল্য। মানে যখনই হচ্ছিল কিউ অন্য চার্জটা 1 কুলম হয়ে যায়, তখন ওইটা ওই এফটাই হচ্ছিল কি প্রাবল্য। দেখো এই এফ ইকুয়াল টু এই যে কিউ1 এর মান যখন 1, তখন হচ্ছিল এটা এরকম দাঁড়াচ্ছে, আর এটাই হচ্ছিল প্রাবল্য। তাহলে প্রাবল্য এক ধরনের কি বল, ঠিক আছে? প্রাবল্য এক ধরনের বল। প্রাবল্য তাহলে একটা কি ভেক্টর রাশি। ভেক্টর রাশি হয় ওর যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক যোগের নিয়মে বা বিয়োগের নিয়মে হবে না। তাহলে কিভাবে হবে বলো? তাহলে ভেক্টরের বীজগাণিতিক নিয়মে হবে, ঠিক আছে? তাহলে একই রকম ভাবে যেভাবে কোথাও প্রাবল্য বের করলে, এই যে বল বের করার সময় যেভাবে কি করছি, একদম দেখো তো, বল বের করার সময়, বল বের করার সময় যেভাবে চলো, এই যে এখানে দুইটার মধ্যে আমি বলছিলাম দুইটার মাঝখানে কোন একটা বিন্দু দিয়ে বললো ওই জায়গায় বল বের করতে। তাহলে আগে হচ্ছিল কি তাদের উভয়ের জন্য বল বের করবো, তারপর দিক দেখবো। তো দিক দেখে যদি দিকগুলো একই দিকে হয়, তাহলে তাদের যোগফলটা হবে দুজনের সাধারণ বীজগাণিতিক যোগের মতো। আর যদি হচ্ছে দুইটা বল বিপরীত দিয়ে কাজ করে, তাহলে বলছিলাম বড়টা থেকে ছোটটা বাদ দেওয়ার পর তাদের যোগফল পাবো। বড়টা থেকে ছোটটার বিয়োগফলটাই হচ্ছিল কি ওই বলগুলার যোগফল। এভাবে বলছিলাম না? প্রাবল্যের ক্ষেত্রেও ঠিক সেম টু সেম। প্রাবল্যও কি আমরা এখন সেম জিনিসই বলতে পারবো। আবার কোথায় সমান হবে? ঠিক বলের অঙ্কগুলা যেভাবে করছি, প্রাবল্যের অঙ্কগুলা কি সেম ভাবে করবো। কথা কি বুঝা গেছে? আবার যেখানে হচ্ছিল বলের অঙ্কগুলা হচ্ছিল কি করছি, এই প্রাবল্যের অঙ্কগুলা কোথায় শূন্য হবে বলছি, ঠিক সেম ভাবে শূন্য একইভাবে বের করবা। স্যার একটা অঙ্ক করে দেখান। আচ্ছা একটা অঙ্ক করি, হ্যাঁ। আমি বললাম ধরো চলো +10 কুলম, ওই আগের অঙ্কের মতো এইটাই নেই, 15 কুলম, এগুলোই নিচ্ছি। এদের মধ্যকার দূরত্ব ধরো হচ্ছিল 1 মিটার। আমার কোথায় সমান হবে জানতে চাইতে পারে, কোথাও শূন্য হবে জানতে চাইতে পারে, ঠিক আছে? তো মনে করি সমান বললে সমান তাও বের করবো, শূন্য বললে তাও বের করবো, আগে সমান কোথায় হয়। তো মনে করি কি করবো বলো তো, মনে করি ও আচ্ছা, আগেরটাতে নিয়েছিলাম এখানে +10 কুলম, এখানে -2 কুলম মনে নিয়েছিলাম, তাই না? এখানে হচ্ছে 10 কুলম, এটা -15 কুলম নিই। মনে করি এই যে এটাকে ধরো কিউ1 চার্জ দিলাম, এদের মধ্যবর্তী দূরত্বটাকে এটাকে r দিলাম, এটা কিউ2 দিলাম। মনে করি এটা থেকে x দূরত্বের p বিন্দুতে, কত দূরত্বে? x দূরত্বের p। তাহলে এটা থেকে দূরত্বটা কত হবে বলো? 1 - x। মনে করি কিউ1 হতে, এবার সুন্দর করে নেবে, কিউ1 হতে যে কোথায় x ডান দিকে সুন্দর করে ওইটাও অ্যাড করি, ডান দিকে x দূরত্বে চার্জ দ্বয়ের সংযোগ, এটাকে a বিন্দু দিতে পারো, এটাকে b বিন্দু দিতে পারো। চার্জ দ্বয়ের সংযোগ রেখার উপর, চার্জ দ্বয়ের সংযোজক রেখার উপর কোথায় বলতো? সংযোগ রেখার উপর p বিন্দুতে, কোথায়? p বিন্দুতে কি করতে হবে বলো? p বিন্দুতে এই কিউ1 ও কিউ2 উভয় চার্জের জন্য প্রাবল্য সমান হবে। শূন্য চাইলেও আগে সমান বের করতে হবে, কোথায় সমান হবে জানতে। সমান হওয়ার পর প্রাবল্যদ্বয় যদি সমান এবং দিক বিপরীত হয়, তখন তাদের যোগফলটা শূন্য হবে, তাই না? তাহলে এখান থেকে এবার আসো, তাহলে এখন বলো ওর জন্য কিউ1 এর জন্য প্রাবল্য, কিউ1 এর জন্য প্রাবল্য E1 হবে সি কিউ1, যার জন্য প্রাবল্য তাকে উপর রাখতে হয়, তার থেকে দূরত্ব x স্কয়ার। এই যে প্রাবল্যের এই মাত্র সূত্র বললাম, প্রাবল্যের সূত্র এটা, যার জন্য তুমি প্রাবল্য বের করো তাকে উপরে, আর যেই বিন্দুতে বের করবা চার্জ হতে ওই বিন্দুর দূরত্বটা 4 মনে রাখিও। তাহলে এটা এবার বলো কিউ2 এর জন্য প্রাবল্য, এটা E1 দিব, এটা কি E2 সি, এখানে হবে কিউ2, নিচে হবে 1 - x হোল স্কয়ার। তাইলে আমাদেরকে এখন বা প্রশ্ন মতে E1 সমান কি হবে? E2। তবে আবারও বলছি বল এবং প্রাবল্যের এই যে সমানের অঙ্কগুলোর ক্ষেত্রে কোন চার্জের সামনে মাইনাস থাকলে সেই মাইনাসকে ইউজ করবা না, ওকে? তাহলে এবার দেখো এখানে সি কিউ1 বাই এক্স স্কয়ার, এবার হচ্ছে সি কিউ2
1 মাইনাস এক্স হোল স্কয়ার। দেখো একদম বলের ক্ষেত্রে জাস্ট কুলম্ব বল ছিল, ওই যে এখানে পি বিন্দুতে Q3 চার্জ ছিল, এখানে চার্জ নাই। এখানে মনে মনে কয় কুলম্ব চার্জ আছে? মনে আছে ওই যে বিন্দুতে প্রাবল্য, এটা কুলম্ব লিখতে হয় না। তাহলে এখান থেকে দুটোটা সমান কিউ, এটা কাটা, তারপর এখান থেকে হচ্ছে তুমি কি এই যে এটাকে এটার জায়গায় পাঠিয়ে দিবে, এটার জায়গায় 1 মাইনাস এক্স হোল স্কয়ার বিয়োগ হচ্ছে এক্স স্কয়ার, তারপর হচ্ছে Q2 বাই Q1। দেখো এখানে Q2 এবং Q1 এর মান বসাবা, শুধু এই মাইনাস বসাবা না। তাহলে দেখো তো স্যাররা 1 মাইনাস এক্স বাই এক্স বা দিয়ে এখানে এটাকে স্কয়ার লিখবা, এখানে হচ্ছে Q2 হচ্ছে 15 আর এটা হচ্ছে কত 10। তাহলে এটা হচ্ছে এটাকে রুট করলে 1 মাইনাস এক্স বাই এক্স রুট করে 1.5, দেখো তো 1.2 কত জানো, রুট ওভার 1.5 দেখি 1.224 1.2247 এত মিটার। এখানে প্লাস মাইনাস হবে একটা। এইবার আসো, একবার প্লাস নিয়ে একটা এক্স বের করবা, একবার মাইনাস নিয়ে এই যে একদম বলের মতো, বলের অঙ্ক আজকে যেভাবে দেখাইছি ঠিক সেম ভাবে দেখো, এখানে হচ্ছে 1 মাইনাস এক্স বাই এক্স, এখানে প্লাস নিলে 1.2247 এই যেটা, আর মাইনাস যদি আমি নেই তাহলে মাইনাস নিয়ে হচ্ছে 1 মাইনাস এক্স, এটা ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1.2247। এখান থেকে আরেকটা এক্স আসবে, এক্স এটা ধনাত্মক আসবে, প্লাস নিয়ে করলে সবসময় ধনাত্মক আসবে, এবং সেটা দেখবা যে হচ্ছে এই যে 1 মিটার, এদের দুজনের মধ্যকার দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে ছোট, কম আসবে। আর আরেকটা দেখবা যে হচ্ছে হয় মাইনাস আসবে এখানে অথবা প্লাস আসবে। মাইনাস আসলে দেখবা যে হচ্ছে এটার চেয়ে এই দূরত্বটা হচ্ছে বড় হতে পারে, ছোট হতে পারে, তার মানে মাইনাস মানে হচ্ছে এই পাশে। আর যদি প্লাস আসে তাহলে বুঝবো সেটা হচ্ছে দেখবা যে এটার চেয়ে বড় আসতেছে, এই দূরত্বটার চেয়ে বড় একটা প্লাস আসবে, এবং সেটা বোঝা যাবে এটা থেকে ডান দিকে হচ্ছে প্লাস সব, তাহলে প্লাসটা ওইটা দেখবা যে হচ্ছে এটার চেয়ে বড় আসবে এবং ওই বিন্দুটা এই পাশে হবে। ঠিক আছে, তবে এখানে তুমি আমি মুখস্থই বলে দিতে পারবো, দেখি দুইজনের মধ্যে এটা প্লাস 10 এটা মাইনাস 15, দুইজনের মধ্যে বড় কে, মানে বড় হচ্ছে ও। তাইলে এখানে এটা তো অবশ্যই হচ্ছে এদের মাঝখানে দেখবে একটা পয়েন্টে আসবে, কিন্তু আরেকটা যেটা আসবে ওইটা মাইনাস আসবে। আমি এখানে মুখস্থ বলতে পারতেছি কারণ দুইজনের মধ্যে ছোট হচ্ছে ও, তাহলে ছোটটা যেই পাশে তার অপর পাশে তার দিক তার পিছনে হচ্ছে কি সমান হয়, মানে প্রাবল্য দুইটা সমান হবে, বলের কনসেপ্ট থেকে আজকে শিখাইছি। তাহলে এখানে সমান হবে, তাহলে এটা মাইনাস আসলো, ধরো সাপোজ মাইনাস হচ্ছে কি, মাইনাস হচ্ছে এই 0.5 সাপোজ মাইনাস মাইনাস এত মাইনাস আসবে, এটা তোমরা বাইর করবা ক্যালকুলেশন করে। তাহলে তখন দেখবা এটা দেখবা কিন্তু মাস্ট প্লাস নিয়ে করার কারণ এটার থেকে দেখবা এই সংযোগ রেখার চেয়ে মানে 1 মিটারের চেয়ে দেখবা ছোটই আসবে প্লাস নিয়ে করলে। আর মাইনাসেরটা মাইনাস আসতে পারে, মাইনাস নিয়ে যখন তুমি করবা তখন মাইনাস আসলে সেটা হচ্ছে কি এই একের চেয়ে বড় হইতে পারে ছোট হইতে পারে, মাইনাস আসছে মানে এই পাশে। আর যদি এটা প্লাস আসে তাহলে বুঝবা যে হচ্ছে কি এদের দুজনের চেয়ে এই সংযোজক রেখার বাইরে হবে, মানে এটা দেখবা যে এই 1 মিটারের চেয়ে বড় আসবে এই পাশে কোথাও হবে। তো আচ্ছা যাক, আমরা এই দুইজন এখানের ক্ষেত্রে বুঝেই গেছি, প্রথমটা তো প্লাস আসবে, তাহলে বলবা এই চার্জ হতে প্রথমে বলবা এখানে একটু এগুলো বের করার পর বলবা এখানে Q1 চার্জ হতে এত মিটার ডান দিকে পি বিন্দুতে Q1 এবং Q2 এর জন্য প্রাবল্য কি হয়, সমান হয়। আবার এই চার্জ হতে 0.5 মিটার, এটা ধরে নিছি 0.5 মিটার বাম দিকে, মাইনাস দ্বারা বোঝাচ্ছে বাম দিকে কিউ বিন্দুতে Q1 এবং Q2 চার্জের জন্য প্রাবল্য কি হবে, সমান হবে। আমরা জানি, এরপর লিখবা আমরা জানি কোন বিন্দুতে প্রাবল্য দুইটি চার্জের জন্য মানে Q1 Q2 দুটি চার্জের জন্য প্রাবল্য শূন্য হওয়ার জন্য প্রাবল্যদ্বয়ের মান সমান এবং দিক বিপরীত হতে হয়। এখানে পি এবং কিউ বিন্দুতে Q1 Q2 চার্জের জন্য প্রাবল্য সমান দেখতে পাচ্ছি। তাহলে দাঁড়িয়ে দিয়ে এবার কি লিখবা, পি বিন্দুতে উভয় চার্জের জন্য প্রাবল্যের মান সমান, দিক বিপরীত কিনা এখন যাচাই করতে হবে। দিকটা হচ্ছে তোমাকে এখানে দেখাতে হবে। প্লাস এখানে মনে মনে কয় কুলম্ব আছে, প্লাস 1 কুলম্ব, তাহলে এই প্লাস 1 কে বিকর্ষণ করবে ঠেলা, তাহলে E1 এর দিক হবে পি বিন্দুতে, E1 এর দিক হবে এই মাইনাস, এই প্লাস কে কি করবে নিজের দিকে টানবে। এখানে প্লাস মনে মনে কয় কুলম্ব, 1 কুলম্ব, যেই বিন্দুতে প্রাবল্য বের করতে দিবে ওখানে কয় কুলম্ব আছে, মনে মনে প্লাস 1 কুলম্ব। তাহলে বলো এইটা নিজের দিকে টানবে, তাহলে বলো এটা কত, E2 তাহলে পি বিন্দুতে E2 এর দিক হচ্ছে কোন দিকে, এই দিক। তাহলে দেখো কি বলবো দাঁড়িয়ে দিয়ে ওই যে লেখার পর যে পি বিন্দুতে Q1 এবং Q2 চার্জের জন্য প্রাবল্যদ্বয় সমান, E1 E2 সমান, প্রাবল্যদ্বয় সমান এবং দিক একই দিকে, যার কারণে পি বিন্দুতে প্রাবল্য কি হবে না, উভয় চার্জের জন্য মানে Q1 Q2 এর জন্য প্রাবল্য শূন্য হবে না। আবার দাঁড়িয়ে দিয়ে লিখবা, আবার কিউ বিন্দুতে এটা যোগ করে রাখতে পারো, আবার কিউ বিন্দুতে Q1 এবং Q2 এর জন্য প্রাবল্যদ্বয়ের মান সমান এবং দিক এখন কি বিপরীত, এখন আগে দেখতে হবে।
এবং দিক বিপরীত অথবা দিক একই, এই কথাটা বলবো, তাই তো? তো দেখি দিকটা কেমন। প্লাস এখানে মনে মনে কয় কুলম্ব প্লাস, যেই বিন্দুতে প্রাবল্যটা আছে ওই বিন্দুতে মনে মনে +1, এই প্লাসকে ঠেলা মারবে, তাহলে বলো E1 কোন দিকে হবে? Q1 তো, Q1 এর জন্য E1 এদিকে হবে, ও রে ঠেলা মারবে। এই মাইনাস এই +1 কে এর জন্য এখানে বলো E2 ওর নিজের দিকে টানবে না? টানবে, কিন্তু এই মাইনাস ওরে টান দিবে দূরে, ওর থেকে অনেক দূরে, তারপর তো টানবে, তাহলে সেটা E2 কোন দিকে হবে বলো তো? E2 হবে। তাহলে বলো Q2 তে, কি বললাম, এই Q বিন্দুতে Q1 এবং Q2 এর জন্য প্রাবল্যদ্বয় সমান এবং দিক বিপরীত, যার কারণে Q বিন্দুতে উভয় চার্জের জন্য প্রাবল্য বা লব্ধি প্রাবল্য কত হবে? 0 হবে। তাহলে এভাবে তোমার এটা করতে হবে। এবং আমরা জানি হলো কি, দুইটা চার্জ যখন এরা বিপরীতধর্মী হয় তাদের মাঝামাঝি কোথাও 0 হয় না, বলের ক্ষেত্রে যা প্রাবল্যের ক্ষেত্রে তা, এরা দুজন বিপরীতধর্মী, তাই এদের দুইজনের এখানে একটা বিন্দু পাবা যেটা সমান হবে, কিন্তু এখানে কি হবে না, দিকগুলা একই হয়ে যাবে, যার কারণে এদের সংযোগ রাখার বিপরীতধর্মী চার্জ রাখলে তাদের মাঝখানে কোথাও দেখবা যে কি প্রাবল্য কি হচ্ছে না, 0 হচ্ছে না। তাই দুইজনের বাইরে কোথাও আরেকটা যে x2 যেটা আসবে, আরেকটা x আসবে, যেটা এখানে প্রাবল্য 0 হবে। তবে সেটা দুইজনের মধ্যে যে চার্জটার মান ছোট, এটা +10 এটা -15, তাহলে দুইজনের মধ্যে প্লাস মাইনাস হিসাব করার দরকার নেই, এটা ছোট এটা বড়, তাহলে এই চার্জের দেখবো যে বাম দিকে, তখন কি হবে বলতো, এই চার্জের পিছনে দেখবো আরেকটা বিন্দু যেখানে সমান পাইছো, ওখানে দেখবো প্রাবল্য দুটোটা দিক বিপরীত, তাহলে এই জায়গায় মানও সমান দিকও বিপরীত, তাহলে এখানে কি হবে বলতো, এই এখানে 0 হবে। কথা বুঝছো? দুইটা যদি প্লাস হতো তাহলে এখানে দুইটা মান পাইতাম, দুইটা মান পেতাম, দুইটা মান পেলে যেটা ছোট, দেখো দুইটা মান পেলে একটা বাইরের বিন্দু পি একটা কিউ একটা, দুই জায়গায় কি হবে, সমান হবে। তবে দুইটা যদি প্লাস হয় তাহলে এখানকার যে বিন্দুটা পাবা তুমি প্রথমে, সেটাতেই দেখবা যে প্রাবল্য দুটোটার দিক বিপরীত, তাহলে এখানে 0 হয়ে যাবে। আবার দুটোটা যদি মাইনাস হয়, এখানে কিন্তু যেখানে প্রাবল্য বের করবা সেখানে মনে মনে +1 কুলম্ব, দুটোটা যদি মাইনাস হয় তাইলেও দেখবা ভিতরের যে বিন্দুটা আসবে x আসবে, ওখানেই দেখবা প্রাবল্যের মান তো সমানই, সমান এখানেও সমান এখানেও সমান, কিন্তু ভিতরের যে বিন্দুটা আসবে তখন দেখবা এটার জন্য প্রাবল্যের দিক আর এটার জন্য প্রাবল্যের দিক সমান হবে। তাহলে কিভাবে, এটা প্লাস এটাও প্লাস যদি হয় তাহলে এখানে মনে মনে প্লাস, এই প্লাসকে এদিকে ঠেলা মারবে, এখানকার প্লাসকে এদিকে ঠেলা মারবে, তখন দুইটা বিপরীত হবে। আবার এটা মাইনাস এটাও মাইনাস, তখন যদি এখানে +1 কুলম্ব, যেখানে বিভব বের করতেছ প্রাবল্য বের করতেছ সেখানে যদি +1 হয়, এই মাইনাস ওরা এদিকে টান মারবে, মানে E1 এর দিক হবে এদিকে, এই মাইনাস এই প্লাস নিজের দিকে টান মারবে E2 এদিকে, তাহলে দেখো E1 এদিকে E2 এদিকে বিপরীত, এই জন্য তখনও এখানে কি 0 হবে। আর যদি এটা মাইনাস এটা প্লাস, অথবা এটা মাইনাস এটা প্লাস হয়, তাহলে এদের মাঝখানে যে বিন্দুটা আছে সেখানে কখনোই প্রাবল্য 0 হবে না, সমান হবে, কিন্তু 0 হবে বাইরে, হয় এইদিকে অথবা এইদিকে। এখানে যদি এটা প্লাস আসে তাহলে এই পাশে, আর যদি এটা মাইনাস আসে তখন এই পাশে। কথা কি বোঝা গেছে? অন্যভাবে বললে শর্টকাট ট্রিক হচ্ছে, দুইজনের মধ্যে যে ছোট তার পিছনে কি 0 হবে, সমান তো হবেই, সমান হওয়ার পর বিপরীত দিক হবে, সেজন্য 0 হবে। এই জিনিসগুলো। আর আরেকটা কথা বলছি, একটা x আসবে, যদি এটা যদি ধরো এই দুইটার মান যদি সমান, একটা +10 আর একটা +10, অথবা একটা +10 একটা -10, অথবা দোনোটাই -10, এরকম মাইনাস দোনোটা মান যদি সেম হয়, Q1 আর Q2 এর মান সেম, মাইনাস নাকি প্লাস দরকার নাই, তখন দেখবা x দুইটা আসবে, দুইটা আসবে না একটা আসবে, এখানে একটা x আসবে, এবং সেই x টা দেখবা যে এদের ঠিক অর্ধেক, মানে এটা যদি 10 মিটার হয় ঠিক, তাহলে দেখবা x দেখবা 5 মিটার আসবে, ঠিক মধ্যবিন্দুতে উভয় চার্জের জন্য বল বলো প্রাবল্য বলো সমান আসবে, এখানে একটা মান পাবা। আর এটার ক্ষেত্রে কোনো x আসবে না, মাইনাস নিয়ে যখন করবা দেখবা যে কি এখানে কোনো x এর অস্তিত্বই থাকবে না, x ভ্যানিশ হয়ে যাচ্ছে, তখন বুঝবা যে ওইটা সম্ভব না, তার মানে আরেকটা পয়েন্ট আসবে না। এরপরে আসো, যদি এরকম কন্ডিশন হয় দুটোটা চার্জ সেম দিয়ে দিচ্ছে, স্যার এখানে সমান হবে, তাহলে 0 হবে কি, 0 হবে কিনা নির্ভর করবে তোমার চার্জের ইয়ার উপর, দিকের উপর, তাহলে এখানে সমান হবে, এর জন্য প্রাবল্য যা এর জন্য প্রাবল্য তা সমান হবে। এবার দেখো এই দুটোটা যদি একটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে ভিতরের কোনো বিন্দুতে কোনো কি হবে না, সমান হইতে পারে কিন্তু 0 হবে না। স্যার বাইরে তাইলে হবে, বাইরেও হবে না, কারণ বাইরে তো হচ্ছেই না, তুমি যখন এদের দুজনের মান সমান তখন ভিতরের একটা বিন্দুতে সমান হয়, ওর জন্য ও যখন প্লাস, এই প্লাস রে ঠেলা দিবে, এই মাইনাস ওরা টান দিবে, তাহলে এখানে এর জন্য প্রাবল্য আর এর জন্য প্রাবল্য সমান, কিন্তু দিক কি একই দিক, যার কারণে এখানে কি প্রাবল্য 0 হওয়া সম্ভব না। কিন্তু দোনোটা যদি প্লাস হয় অথবা দোনোটা মাইনাস হয়, মানে এখানে +10 এখানে +10, অথবা এখানে -10 এখানে -10, তখন কিন্তু এখানে সমান তো হবে, সমান এই জায়গায় হবে,
এবং এই প্লাস এদিকে বিকর্ষণ করবে, এই এখানকার +10 এখানে বিকর্ষণ করবে, ফলে মান সমান এবং দিক বিপরীত হয়ে এখানে 0 হবে। ঠিক আছে, যখন এদের দুইজনের মান সমান হয় তখন এখানে x পাবা একটা পাইলেও যদি এখানে দুজন চার্জ গুলো আগে থেকে একটা প্লাস একটা মাইনাস হয়, এই পাশে একটা মাইনাস এই পাশে একটা প্লাস, অথবা এই পাশে একটা প্লাস এই পাশে একটা মাইনাস, তখন এদের মাঝখানে যে বিন্দুটা তুমি পাবা সেখানে এদের দুইজনের জন্য প্রাবল্য সমান হবে কিন্তু 0 হবে না। আর যদি দুইজন সেম ধর্মের হয় তাহলে এখানকার এই মাঝখানে সমানও হবে আবার 0ও হবে। কথা বুঝছো? ওই যে দিক বলে ফেলবা কোনটা দিক কোন দিকে। আশা করি তোমরা প্রাবল্যের কনসেপ্টটা বুঝছো। বলের কনসেপ্ট, প্রাবল্যের কনসেপ্ট সব নিয়ে আলোচনা করার ট্রাই করলাম। হ্যাঁ, বল এবং প্রাবল্য দুইটাই আজকে আলোচনা করলাম। এখন তোমরা বল এবং প্রাবল্যের যেসব সৃজনশীল আছে, বোর্ড কোশ্চেন আছে, সেগুলা আমাদের আমার লেকচার শিট বা ক্লাস নোট পাইলে, ক্লাস যেইটা শিট লেকচার শিট দেওয়া হয়েছে সেটা যদি পাও সেটা দিয়েও করতে পারো। আর যদি তোমার গাইড টেস্ট পেপার থাকে তাহলে বোর্ড কোশ্চেন গুলো সমাধান শুরু করে। যত জায়গায় প্রাবল্য এবং বিভবের প্রাবল্য এবং বলের অঙ্ক আছে, আশা করি এই ক্লাস করার পর সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রাবল্যের যদি টুকটাক কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানায়ও বা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানায়ও, তাইলে আমি চেষ্টা করব প্রাবল্যের আরো 2-4টা প্রবলেম সলভ করাইতে। দেন আগামী ক্লাসের আলোচনার বিষয় থাকবে বিভব এবং ক্যাপাসিটর, মানে ধারক ও ধারকত্ব। ঠিক আছে, কঠিন জিনিস সহজ করে বোঝানোর চেষ্টা করছি, আবার বুঝলে কিন্তু এগুলো কঠিনও না, তাই না? তো যদি কোথাও কোনো আমার কথা বলার মধ্যে ভুল হয় বা কোনো কনফিউশন থাকে, এগুলো অবশ্যই আমাকে তুমি কমেন্ট সেকশনে জানাবে, আর অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, বেশি বেশি প্র্যাকটিস করবা। এগুলা ক্লাসে যা বলছি সব সুন্দর করে খাতাটার মধ্যে নোট করবা, লিখবা, স্যার ভাইয়া কি বললো, স্যার কি বললো, ভাইয়া কি বললো, লিখে 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 এগুলো মনে রাখবা। এগুলা দিয়ে তুমি সৃজনশীল আনসার করবা। ঠিক আছে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।